আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ বিষয়াবলী লেকচার 11-তে। আমার কথা স্পষ্টভাবে আপনারা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না? এটা একটু আমাকে ইনফর্ম করবেন কাইন্ডলি। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আপনারাও খুব ভালো আছেন আশা করি। আপনাদের সাথে ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা একদম সংক্ষিপ্ত একটা ক্লাস, কিন্তু ইম্পর্টেন্ট। ক্লাসটা শুরু করার আগে একটু পরিচিত হয়ে নেই। আমি জুয়েল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আর 44তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আহ, আমি আপনাদেরকে একটু ফ্লোর দিব। আপনারা যদি একটু যদিও আপনাদের সাথে আমার আরো একটা ক্লাস হয়েছে এর আগে, তারপর আরেকটু আমাকে একটু পরিচয়টা দিবেন, কে কোথা থেকে আছেন, জয়েন করছেন, তাহলে আমাদের ক্লাসটা নিতে একটু সুবিধা হয়। আচ্ছা, কাউসার আহমেদ ভাই আছে মিরপুর ঢাকা থেকে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আছে মুশফিক ভাই। বরিশাল ইউনিভার্সিটি থেকে সুরাইয়া খাতুন আপু আছে। হবিগঞ্জ থেকে আপু আছে। আচ্ছা, আমরা আহ যদি পড়াশোনা শুরু করি, একদম ছোট ক্লাস এটা। হ্যাঁ, এটাতে আসলে আজকে আপনাদেরকে খুব বেশি বোঝানোর মতো কোনো কিছু নেই। যে কিছু গেম থাকে না, কিছু লেকচারের যে কিছু টপিকস এর থাকে, যে এই বিষয়টাকে একটু ডিটেলস ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, ঢাকা কলেজ থেকেও আছে জোবাইদুল ভাই। আচ্ছা, যাই হোক, আমরা আসি মেন আলোচনা। তো আমরা যদি আজকে টপিক গুলাকে দেখি, এটা বেসিক্যালি একটু মুখস্থ করার মতো পার্ট। হ্যাঁ, কারণ এখানে বাংলাদেশের যে কৃষি সম্পদ আছে, আমরা কৃষি সম্পদের একটু বিস্তারিত জায়গা দেখব। কৃষি, যে শস্য উৎপাদন আছে, এর বহুমুখীকরণ আছে। তারপর খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনায় যে বিষয়গুলো আছে, বিষয়গুলো একটু দেখব। এখান থেকে প্রিলিতে আমরা ধরে নিতে পারি 2 থেকে 3 মার্ক আসবে। আহ খুব বেশি যদি নড়বড় না হয়, তাহলে বেসিক্যালি 2 থেকে 3 মার্ক এখান থেকে কমন পড়ার কথা। তো এটা আমরা দেখে নিব ছোট একটা অংশ। এই ছোট অংশটাকে যদি একটু মুখস্থ করে ফেলতে পারি বিভিন্ন ট্যাকটিক্স দিয়ে, তাহলে আমরা একটা ভালো মার্ক কভার করতে পারবো। ঠিক আছে? তো আমরা আমাদের পড়াশোনা শুরু করার আগে আমরা জানি যে গতকালকে রাতে আমাদের আহ আহ, গতকালকে রাত থেকে আমাদের সাথে অনেক কিছু ঘটছে। ঠিক আছে? 2টা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই। অনেকগুলো জিনিসই ঘটছে, তার মধ্যে একটা ভূমিকম্প। ঠিক আছে? আমি আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে অবগত আছেন যে এই সময়টা খুবই খুবই সিরিয়াস একটা টাইম। ভূমিকম্পের যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, গত 24 ঘন্টায় দেখলাম যে 3বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট ভূমিকম্প, এবং সবগুলা উৎপত্তি স্থল একটা জায়গাতে। এটা খুবই অ্যালার্মিং, খুবই খুবই অ্যালার্মিং। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার বাংলাদেশে ঘটুক, আমাদের বাংলাদেশের কোনো মানুষ ভূমিকম্পের মতন এমন একটা বিপর্যয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। আমরা তারপরও আমাদের জায়গা থেকে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় সেটা ডেফিনেটলি করব। পাশাপাশি সবাই সবার জন্য দোয়া করব। ঠিক আছে? তো আমরা সবাই দোয়া করি তো, নাকি? দ্বিতীয় যে ভূমিকম্পটা, সেটা পিএসসি। পিএসসি অ্যাকচুয়ালি আমাদের যারা সিভিল সার্ভিস ক্যান্ডিডেট অ্যাসপায়ারেন্ট আছে, আমাদের সকলের সাথেই আহ ভূমিকম্পের মতোই নিউজ দিচ্ছে। আমরা গতকালকে রাতেই 50তম বিসিএস এর যে সার্কুলার, যেটাকে টার্গেট করে আমরা পড়াশোনা করছি, সেই সার্কুলারটা প্রকাশিত হয়েছে। সার্কুলারটা আমরা সবাই দেখেছি তো, মোটামুটি ভালোভাবে দেখেছি তো। আপনারা একটু কাইন্ডলি আমার সাথে একটু রেসপন্স করবেন, তাহলে আমরা ধরেন কথা বলে বা ক্লাসটা আমরা পরিচালনা করার ক্ষেত্রে খুব ইন্টারেক্টিভ একটা জিনিস হবে। হ্যাঁ, সবাই দেখেছে আশা করি। তো আমি যদি তারপর একটু সংক্ষেপে দেখি যে আমাদের সার্কুলারটা হয়েছে, এখানে প্রায় 1755টা পোস্ট আছে। ওকে, এই 1755টা পোস্টের
পরীক্ষার মধ্যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে জেনারেল ক্যাডারে হচ্ছে কত 452টা পোস্ট আছে, আর বাকিটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। এবার অনেকে টেকনিক্যাল ক্যাডার থাকে থাকে না, সেটা ভিন্ন ব্যাপার। আমাদের এই সার্কুলার সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা, যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে প্রিলিমিনারি ডেট, রিটেন ডেট, ভাইবা ডেট। ঠিক আছে, 4 ডিসেম্বর থেকে হচ্ছে আমাদের এটার সার্কুলারের আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এরপরে 30 জানুয়ারিতে এইটার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো যদি সার্কুলার দেওয়ার ডেট থেকে আমরা 30 জানুয়ারি বা 29 জানুয়ারি পর্যন্ত সময় ধরে নেই, তাহলে আমাদের হাতে কিন্তু মাত্র 64 দিন, 64 না 63 দিন সময় আছে। ঠিক আছে, এর পাশাপাশি আমরা যদি হচ্ছে এর পরের ধাপ, প্রিলিমিনারি তো জাস্ট ইস এ প্রাইমারি সিলেকশন, আমরা যদি লিখিত পরীক্ষার কথা দেখি, লিখিত পরীক্ষাতে কিন্তু হচ্ছে 9 এপ্রিল ডেট দেওয়া আছে। ওকে, তার মানে এখান থেকে আমরা মাত্র 2 মাস 8 দিন সময় পাচ্ছি লিখিত পরীক্ষার এত বিশাল একটা সিলেবাস কভার করার জন্য। এরপরে ভাইবা শুরু হবে 10 আগস্ট থেকে। 10 আগস্টের ভাইবা, ওইটা একটু টাইম আছে। ভাইবার প্যাটার্নটা যেহেতু একটু ভিন্ন হয়, তো সেটার প্রিপারেশনটা একটু আমরা পরে আলোচনা করতে পারবো। তো আমরা যদি দেখি যে এই যে এইখানে 2 মাস সময় আছে, লিখিত পরীক্ষার জন্য 2 মাস সময় আছে, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া এটা কি অ্যাকচুয়ালি পসিবল যে এই 2 মাস এত বড় একটা সিলেবাস কভার করা এন্ড হচ্ছে খুব ভালো একটা রিটেন দেওয়া, যেখানে অনেক পুরাতন ক্যান্ডিডেটও আছে, সো এটা কি ফেয়ার এনাফ কিনা এই টাইম ফ্রেমটা? আমি বলবো না। কেননা বাংলাদেশ সিভিল সার্ভিসের এই জার্নিটাতে এসে আমাদেরকে প্রথমত যেই সোশিও ইকোনমিক সার্কামস্টেন্সের সাথে ডিল করতে হয়, সেখানে একটা ক্যান্ডিডেটকে অ্যারাউন্ড হচ্ছে 14 থেকে 15 ঘন্টা সময় দিতে হবে এই সিলেবাসটাকে কাভার করার জন্য, এত অল্প সময়। তো আমরা আসলে অনেকে টিউশন করতে হয়, আমাদের অনেক ভাইয়া আপুরা আছে যারা হচ্ছে জব করে টাইম ম্যানেজ করে দেন, ফ্যামিলিকে সামলিয়ে ফ্যামিলির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও হচ্ছে আমরা কি করি, প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, তো তাদের জন্য এটা খুব টাফ হয়ে যায় যে 14-15 ঘন্টা করে সময় দেওয়ার জন্য। তারপরও যেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে আমাদের পরীক্ষাগুলো দিতে হবে, তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং এটা আমি এই ব্যাপারটাতে হচ্ছে একটু আমার জায়গা থেকে যদি বলি, আমি এটাতে হচ্ছে অসন্তুষ্টি প্রকাশ করি। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, 47 রিটেনকে নিয়েও হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হলো। একটা ফেয়ার যে টাইম ফ্রেমটা, সেটা আসলে দেওয়া উচিত ছিল, উচিত সবাইকে দেওয়া উচিত, যাতে একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। তো যাই হোক, সেটা যেহেতু নেই, আমরা যেই সার্কামস্টেন্সটা আছে সেটার জন্যই নিজেদেরকে প্রিপেয়ার করব। এটাই হচ্ছে একটা সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য আসলে আমার কাছে মনে হয় যে প্রিপারেশনের সবচেয়ে স্ট্রং গ্রাউন্ড হবে। আপনাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কিছু করার নেই, যেহেতু পরিস্থিতিটা আপনার নিয়ন্ত্রণে নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে 14-15 ঘন্টা সময়, সে 14-15 ঘন্টা সময় দিয়ে পড়াশোনাটা করতে না পারলেও আমরা চেষ্টা করব 8 থেকে 10 ঘন্টা সময় আমরা হচ্ছে প্রিলিমিনারির জন্য আপাতত পড়তে পারি কিনা। আগে প্রিলিটা পাশ করি, দেন হচ্ছে লিখিতর জন্য আমরা হচ্ছে আবার নতুন করে একটা প্ল্যান করতে পারবো। সেখানের টাইমটাতে আমরা একটু করে হচ্ছে প্রিলিমিনারিটা ক্র্যাক হয়ে গেলে লিখিতের জন্য একটু ভালো চান্সটা নিতে পারবো। সেই ক্ষেত্রে হয়তো টিউশনটা 2 মাসের জন্য অফ করে দিতে পারি, বা একটা বড় ছুটি নিতে পারি, বা ফ্যামিলির সাথে কথা বলে একটু অন্যান্য ডিউটি গুলার থেকে নিজেদেরকে একটু রিলিজ করে নিতে পারি, সেটা একটু ডিফারেন্ট হতে পারে। এবার আমাকে একটু বলেন যে আপনারা হচ্ছে প্রিলিমিনারিকে কেন্দ্র করে কত কত টাইম পড়াশোনা করতেছেন, বা আপনাদের আসলে এই সার্কুলারটা দেওয়ার পরে আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি, আপনাদের কি মনে হচ্ছে, এটাকে একটু সংক্ষেপে বলেন। আজকে যেহেতু লেকচারটা ছোট, প্রিলিমিনারি সার্কুলারটা হয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা পড়াশোনায় যাই। আমাকে একটু জানান যে আসলে আপনাদের কি ফিল হচ্ছে, এত অল্প সময় আছে, রিটার্নের জন্য এত অল্প সময় আছে। তো এই সময়টাতে হচ্ছে পোস্টের সংখ্যাও হচ্ছে কাঙ্ক্ষিত না, 450 পোস্ট মাত্র। তো ফিলিংসটা কি? আচ্ছা, মুড নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, পড়া হয়েছে কিন্তু পড়াশোনা আয়ত্তে নেই, রিভিশন দেওয়া হয়নি, এখন 2 মাসে কি করা যায়? আচ্ছা, এত তাড়াহুড়া করে পরীক্ষা হচ্ছে, পড়ার মোটিভেশন চলে গেছে। নতুনদের জন্য একটু টাফ, তবে ভাইয়া বিনা যুদ্ধে নাহি সে বসু জাগ্র। সাবাস, এইটাই হচ্ছে কথা। আমি চেষ্টাটা করব। সবকিছু এলোমেলো লাগছে, ফাইন। দেখুন, 50 পাচ্ছি না তাই ফিলিংস কম। ওকে,
ফাইন, সমস্যা নেই। আহ বাট হচ্ছে মেসেজটা তো ক্লিয়ার সবার কাছে, যে পরবর্তী বিসিএস গুলো তো আমাদেরকে এরকম প্রেসারের মধ্য দিয়ে যেতে হবে। দেখুন, সিভিল সার্ভিসে জার্নিতে এসে টাইম শিডিউল মেনটেন করা, দেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষা দিতে না পারা, আপনার হচ্ছে পরীক্ষার আগে বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া, এটা একটা ভেরি বেসিক থিং। ওকে, এই জায়গাটাতে আপনার মোটিভেশন ডাউন হবে হবে। এরকমও হয়েছে, আমি যদি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বলি, আমার এরকমও হয়েছে যে আহ, আহ, পরীক্ষার যে মডেল টেস্ট দিচ্ছি সেখানে কাঙ্ক্ষিত মার্ক আসতেছে না, নিজের বইপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি। ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে কেন আমার কাঙ্ক্ষিত মার্ক আসতেছে না, কেন হুট করে আমার 41-এর প্রিলিমিনারি রিটেনের আগে হচ্ছে 43-এর প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, কেন আমাকে এত এই ধরনের হচ্ছে সার্কামস্টেন্সের মধ্যে রাষ্ট্র ফেলে দিচ্ছে। তো এইসব পরিস্থিতির মধ্য দিয়ে আসলে যেতে হবে, এটাই আপনাকে মেন্টালি স্ট্রং করবে। ঠিক আছে, ভয় পেলে চলবে না। এই যে মুশফিক ভাই যে কথাটা বলছে, আমি আসলে যুদ্ধ না করে আমি আমার জায়গা ছাড়বো না, আমি তো লড়াইটা করব। ঠিক আছে, তো যে এলোমেলো লাগছে এই পরিস্থিতিটা না এককভাবে আপনার না, আপনার কাছে হয়তো ফিল হতে পারে যে আচ্ছা, এটা মেবি আমার সাথেই করছে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা ক্যান্ডিডেট হচ্ছে এই মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ এটা একটা সিস্টেমেটিক প্রক্রিয়া, এটা থেকে আপনি বের করতে পারবেন না নিজেকে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা এখানে কেউ এক্সেপশনাল না, যে আমার সাথে এটা ঘটতেছে কেন। ঠিক আছে, এটা সবার সাথেই করছে। যে 4টা প্রিলিমিনারি ক্র্যাক করেছে, 47-এর প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন সেটা দেখার পরে অল্প সময়ের মধ্যে প্রিলিমিনারিটাকে আবার ক্র্যাক করার জন্য নিজেকে প্রিপেয়ার করা, সেটা কিন্তু খুব ইজি না। ঠিক আছে, তাদেরও এই মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। সো 2 মাস সময় আছে, 2 মাস সময়টাকে হচ্ছে আপনারা পুরোপুরি ডিস্ট্রিবিউট করে ফেলেন, যে যত ঘন্টা পড়তে পারে। কেউ যদি 6 ঘন্টা পড়ার সময় পান, সে 6 ঘন্টা সময়টাকেই হচ্ছে ইউজ করে। 6 ঘন্টা সময়টার একটা মিনিট যাতে নষ্ট না হয়। ঠিক আছে, প্রতিটা মিনিট আপনি হচ্ছে কাজে লাগাবেন। আপনি যদি 4 ঘন্টা পড়তে পারেন, আপনি ধরেন 6 মাস ধরে 4 ঘন্টা করে পড়ছেন, 4 ঘন্টাই পড়েন, কিন্তু প্রতিটা মিনিট, এক মিনিটও যাতে কোনোভাবে নষ্ট না হয়, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর মুশফিক ভাই যে কথাটা বললো যে বিনা যুদ্ধে নাহি সেব সূত্রাগ্র মেদিনী, এই নিজের কাছে নিজে এই ওয়াদাটা করেন যে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। ভাই, পিএসসি তো অ্যাটলিস্ট 10,000 ক্যান্ডিডেট টিকাবে। তো আপনার তো ফার্স্ট হওয়ার দরকার নেই প্রিলিমিনারিতে, আমার তো ফার্স্ট হওয়ার দরকার নাই, আমার দরকার কি 10,000 ক্যান্ডিডেটের মধ্যে চলে আসা। চলে আসলে আমার রিটেনটা দেওয়াটা কনফার্ম হয়ে যাচ্ছে, তখন আমি রিটেনের জন্য আবার পুরো দমে পড়াশোনা শুরু করব। ঠিক আছে, তো এইটা আমি আপনাদের কাছ থেকে হচ্ছে মানে একটা ছোট্ট নিজের কাছে নিজের মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথাটা বলবো, যে অ্যাটলিস্ট যে 2টা মাস সময় আছে, এই 2টা মাস সময়ে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি এই ওয়াদাটা নিজের কাছে করেন তাহলে আমরা ক্লাসে জয়েন মানে শুরু করে দেব। বলেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে যার যার পরিশ্রম অনুযায়ী যতটুকু হচ্ছে আহ আমাদের সামর্থ্য আছে, যতটুকু আমাদের পরিশ্রম আছে, সেটার চাইতে আরো অনেক বেশি পরিমাণ সফলতা দেখ, অ্যাটলিস্ট সেইটার অনুপাতিক সমানুপাতিক সফলতা দেখ, এটা আমরা হচ্ছে নিজেদের কাছে নিজেরা হচ্ছে ওয়াদাবদ্ধ থাকবো এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। ঠিক আছে, ওকে, সর্বোচ্চ দেব, সাবাস, এইটা হচ্ছে কথা। ঠিক আছে। ওই যে ইয়ার একটা লাইন আছে না, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। লিখিত প্রিপারেশন নিয়ে কিছু বলেন ভাই, কিভাবে শুরু করব, কি কি বই কিনবো, এখানে পড়া উচিত? আচ্ছা দেখুন, প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে, আপনারা সেই সিলেবাসটাকে ডাউনলোড করবেন, আজকেই করবেন। ঠিক আছে, ডাউনলোড করে সিলেবাসটাকে একদম পুরোপুরি ডিকোড করবেন, যে আমার আহ, বাংলাদেশ বিষয়াবলিতে 200 মার্কের প্রশ্ন কোত্থেকে আসে, প্রিভিয়াস কোয়েশ্চন গুলাকে একটু মার্চ করবেন। ঠিক, ওকে। মার্চ করার পরে এটার একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস যখন আপনার কাছে হয়ে যাবে, তখন আপনি এটাকে পার্ট বাই পার্ট ভাগ করবেন। যেমন আমি যদি বাংলাদেশ বিষয়াবলিটার কথা বলি, আমি একটা এক্সট্রা পেজ নেই। যদি আমি বাংলাদেশ বিষয় বলি, 200 মার্কের কথা বলি, এই 200 মার্কের মধ্যে অ্যারাউন্ড হচ্ছে 16টা চ্যাপ্টার আমাকে কভার করতে হবে। এই 16টা চ্যাপ্টারকে আমি আলাদা আলাদা ভাবে পড়তে গেলে মোটামুটি পাগল হয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, এই জন্য 16টা চ্যাপ্টারকে আমি যদি একটু প্র্যাকটিক্যালি ডিভাইড করি, আপনারা চ্যাপ্টারটা ভালোভাবে দেখলে বুঝবেন যে 6টা চ্যাপ্টারে ডিভাইড করা যায়।
ঠিক আছে? 6টা চ্যাপ্টার কিভাবে? যেমন একটা চ্যাপ্টার আসবে হচ্ছে কনস্টিটিউশন। ওকে? আচ্ছা, সময় কভার করা সম্ভব কিনা যদি সিস্টেমেটিক্যালি আপনি পড়েন, আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। সুরায়া খাতুন আপু, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। যদি কনস্টিটিউশনটাকে আমি ধরি, তাহলে কনস্টিটিউশনটা নিজে একটা চ্যাপ্টার। কনস্টিটিউশনের পাশে পাশে হচ্ছে যে রাষ্ট্রের অর্গানোগ্রাম আছে, সেই অর্গানোগ্রাম গুলা, যেমন ওই যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এই তারপর হচ্ছে শাসন বিভাগ, এইটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার। কনস্টিটিউশনের মধ্যেই হচ্ছে ইলেকশন একটা চ্যাপ্টার আছে, কনস্টিটিউশনের মধ্যেই হচ্ছে পররাষ্ট্রনীতি একটা চ্যাপ্টার আছে, কনস্টিটিউশনের মধ্যেই হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে একটি চ্যাপ্টার আছে, নির্বাহী বিভাগ, তারপর হচ্ছে আপনার বিচার বিভাগ, এগুলো নিয়ে আলাদা আলাদা যে চ্যাপ্টারগুলো আমার রিটেনের 16টা চ্যাপ্টারের মধ্যে আছে, সেগুলোকে আমি সব একসাথে করে কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসবো। এবার তাহলে কনস্টিটিউশনটা কিভাবে পড়বো? আমরা প্রিলিমিনারির জন্য একটু ফাঁকি দিয়ে কনস্টিটিউশনটা পড়ি, ঠিক আছে? আমরা কি পড়ি? একটু বেসিক ইনফো পড়ি, তারপর কনস্টিটিউশনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বা কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ি, তারপরে হচ্ছে সংশোধনীগুলো দেখে তফসিলগুলো থেকে শেষ হয়ে গেল। ব্যাপারটা এরকম না। আমি এর আগের দিনও ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কনস্টিটিউশনটা কি হচ্ছে পড়তে হবে পুরোপুরি। আপনি যখন 1 থেকে 153 পর্যন্ত কনস্টিটিউশনের সবগুলো আর্টিকেল ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন, তফসিলগুলো নিয়ে আসবেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংস্থা টংস্থা, ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, সংশোধনীগুলো নিয়ে আসবেন, তখন দেখবেন এই কনস্টিটিউশনের মধ্যে রাষ্ট্রের অর্গানোগ্রামের অধ্যায়টা আপনার পড়া হয়ে যাচ্ছে, ইলেকশন পড়া হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে যে পররাষ্ট্রনীতি আছে সেটা পড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার একটা প্রিপারেশনের মধ্যেই 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর লিখিত পরীক্ষা। ঠিক আছে? সো এরকম যদি 6টা চ্যাপ্টারকে আপনি আলাদা আলাদা পড়তে যান, তাহলে মোটামুটি পাগল হয়ে যেতে হবে। ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি একদম পাগল হয়ে যেতে হবে। সো একটু স্ট্র্যাটেজিক্যালি আপনারা হচ্ছে জিনিসটাকে ডেভেলপ করবেন, যাতে করে আপনার একটা আরেকটাকে সাপোর্ট করে, ফ্রিলি রিটেনকে সাপোর্ট করে। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টকে এভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা যাবে। ঠিক আছে? ওকে। এরপরে আসি যে 2 মাস সময়ে পাওয়া যা 2 মাস সময় পাওয়া সম্ভব কিনা। দেখুন, 2 মাস সময়টা আমি বলবো না যে অসম্ভব, আমি বলবো সম্ভব, বাট টাফ। এখন যদি আহ সবকিছু ইজি হইতো তাহলে সবাই পাইতো। টাফ বিদায় সবাই পায় না। আর যেহেতু আপনারা এই টাফ জার্নিটার মধ্য দিয়ে গিয়েই ভালো কিছু আপনি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সোসাইটির জন্য, নিজের রাষ্ট্রের জন্য অর্জন করতে যাচ্ছেন, এই টাফটাকে, এই এই অসম্ভবটাকেই হচ্ছে সম্ভব করতে হবে। আমরা হয়তো ফান করে অনন্ত জলিলের ডায়লগ বলি, বাট বাস্তবিক জীবনে এটা অনেকে করে। এটা ফান না, বাস্তবিক জীবনে অসম্ভবকে সম্ভব করে। 45-এর রেজাল্ট গতকালকে হয়েছে, আমার দেখা কয়েকটা ছোট ভাই যারা ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে ক্যাডার হয়ে বের হয়েছে। 45-এর রিটেন কোয়েশন ছিল আউট অফ বক্স। ক্যান্ডিডেটরা পরীক্ষার হলে বুঝতেই পারে নাই যে কোথায় ভুল করছে, পরীক্ষায় কি লিখতে হবে। সো এই সিচুয়েশন থেকেও অনেককে দেখলাম ফার্স্ট অ্যাটেম্পটেই তারা অ্যাডমিন পাচ্ছে, পুলিশ পাচ্ছে। সো ডেফিনেটলি 2 মাস সময়ে এখন থেকে যদি একটু প্রিলি রিটেন মার্চ করে, যে যেভাবে বললাম বাংলাদেশের একটা জায়গা আমি আপনাকে দেখালাম, এভাবে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি আপনি পড়া শুরু করে দেন, ইনশাল্লাহ রিটেনে আপনি গিয়ে আপনার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে সেটা পেয়ে যাবেন। এবং এটা আপনাকে হচ্ছে খুব ভালোভাবে গাইড করবে, খুব ভালোভাবে আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে। এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার, কথাবার্তা যতটুকু বলেছি। ইনশাল্লাহ আমরা হচ্ছে এবার তাহলে আমাদের একটু পড়াশোনায় যাব। আসলে আজকের পড়াশোনা বিষয়টা স্যার সব টপিকে কোচিং এর সাথে মোটামুটি পড়া হয়েছে। এখন কি 2 মাস বেছে বেছে ইম্পর্টেন্ট টপিক গুলো রিভিশন দিব? দেখুন, রিভিশনের জায়গাটা না আপনি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এই জায়গা থেকে না করে আপনি একটা থ্রোলি রিভিশন দিয়ে যাবেন। কারণ আপনি যদি 47-এর প্রশ্নটাকে দেখুন, প্রত্যেকটা প্রশ্নই আমাদের পড়া টপিক থেকে, বাট এত নিশ একটা জায়গা, এত মাইনর একটা জায়গা থেকে প্রশ্নটা করে দিচ্ছে, এত বেসিক একটা জায়গা থেকে প্রশ্নটা করে দিচ্ছে। আমরা হয়তো রিভিশনের সময় মনে করতে পারি যে এই ভেরি বেসিক জিনিসটা হয়তো দিবে না, বাট ওই যে একটা জিনিস হয় না যে কমন মিস্টেক, কমন মিস্টেকটা যে হয়ে যায় আপনার বেসিকটাকে, একদম বেসিকটাকে যখন একটু হেয়ালি করে রিভিশন না করবেন, তখনই কমন মিস্টেকটা হয়ে যাবে কিন্তু। এবং 47 অনেক ঝানু ক্যান্ডিডেট বাদ পড়েছে এই কমন মিস্টেকের দরুন। সো এইটা ডেফিনেটলি হোক, আপনারা চান না। এই জন্য আমি বলবো যে একটু কষ্ট হলেও ডেফিনেটলি আপনারা হচ্ছে বেছে বেছে না পড়ে তার থ্রোলি রিভিশন দিয়ে যাবেন। বাট যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে করছেন সেগুলোকে একটু রিভিশনের সময় বেশি গুরুত্ব দিবেন।
এতটুকু ক্লিয়ার? কাউসার আহমেদ ভাই একটু রেসপন্স করবেন। আর আর আরেকটা জিনিস, আপনারা এখন প্রচুর পরীক্ষা দিবেন, এক্সাম, প্রচুর প্রচুর এক্সাম দিবেন। সহজ প্রশ্নে এক্সাম দেন, কঠিন প্রশ্নে এক্সাম দেন, দ্যাটস ফাইন, বাট কম্বিনেশন থাকবে, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, তারপর মিডিয়াম প্রশ্ন, এগুলোর যাতে হচ্ছে একটা কম্বিনেশন থাকে, এরকম একটা জায়গাতে আপনারা ডেফিনেটলি পরীক্ষা দিবেন। আর আমাদের উত্তরণের পরীক্ষাগুলোতেও কেউ মিস করছেন না। কেউ যদি পরীক্ষা মিস করেন তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। এই সময়টাতে কোনো পরীক্ষা মিস করা যাবে না। আপনি পরীক্ষা দিয়ে প্রয়োজনে মাইনাস পান, কোনো সমস্যা নেই। আপনার কাছ থেকে তো কেউ জরিমানা চাচ্ছে না যে আপনি কেন মাইনাস পাচ্ছেন। বাট পরীক্ষা দেওয়ার পরে আপনারা নিজেদেরকে জাজ করেন, নিজেদের লেভেলটাকে চেক করতে পারবেন। ক্লিয়ার? আমি কি ক্লাসে যাব, না আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ঠিক আছে, ক্লাসে যাই। আচ্ছা, ক্লাসের বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাতে খুব বেশি আসলে ইয়া নেই, যে যে জিনিসটা হচ্ছে আমরা ইন ডিটেলস হচ্ছে আমাদেরকে পড়তে হবে, এরকম ব্যাপারটা না। এটাকে আমরা যদি হচ্ছে একটু ট্যাকটিক্যালি দেখি, তাহলে এখানে হচ্ছে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো আমাদেরকে একটু হচ্ছে মুখস্থ করতে হবে। ওকে, সো মুখস্থ করার ক্ষেত্রে আপনারা ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি নিতে পারেন। আমি শেষের দিকে আরেকটা জিনিস একটু মনে করিয়ে দেবেন, আমাদের যে প্রিলিমিনারি নম্বর বন্টনের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? আমাকে একটু কেউ একজন মনে করিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে কিছু বেসিক ইনফরমেশন আসলে দরকার, যে ইনফরমেশন গুলা থেকে আমাদের কিছু প্রশ্ন হয়তো আসবে। ওকে, আচ্ছা, এবার আসি। দেখুন, প্রথমত হচ্ছে যে কৃষি অর্থনীতি। আমরা জানি আমাদের 2025 সালের যে অর্থনৈতিক সমীক্ষা, সে অর্থনৈতিক সমীক্ষা কিন্তু পাশ হয়েছে 2025 সালেরটা। ওকে, এই 25 সালে অর্থনৈতিক সমীক্ষাটা একবার হচ্ছে চোখ বুলিয়ে যেতেই হবে, কারণ এখনো প্রশ্ন হয়নি। তার মানে প্রশ্ন যদি হয় তাহলে আপডেটেড ভার্সন থেকেই হচ্ছে প্রশ্ন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তারপরও আমরা হচ্ছে কিছু জায়গা একটু করে দেখে নেই। এখানে হচ্ছে আমরা যদি শ্রম শক্তি নিয়োজিত হওয়ার ব্যাপারটাকে দেখি, তাহলে দেখব যে কৃষিতে বর্তমানে 44.67% মানুষ, বাংলাদেশে যে টোটাল মানুষ আছে তাদের মধ্যে 44.67% মানুষ হচ্ছে কৃষি খাতের সাথে সরাসরি জড়িত। ওকে, একটা কনফিউশন হতে পারে যে গৃহ গণনা যে জরিপটা হয়েছিল, জনশুমারি এবং গৃহ গণনার যে চূড়ান্ত প্রতিবেদন 2023 সালে, 2022 সালে যেটা হয়েছে, এবং 2023 সালে যেটার হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেইটা অনুযায়ী কিন্তু কৃষিতে অ্যারাউন্ড হচ্ছে 37.91% মানুষ হচ্ছে জড়িত কৃষি খাতের সাথে, শ্রমশক্তি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে অর্থনৈতিক আহ, সমীক্ষা অনুযায়ী আমাদের যে জিডিপি আছে, আমি লাস্ট ক্লাসে জিডিপি, জিএনপি এই জিনিসগুলোকে স্পষ্ট করে আপনাদের সামনে উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি সবার মোটামুটি মনে আছে। তো জিডিপিতে কৃষিখাতের অবদান হচ্ছে 10.94%। ওকে, চলতি মূল্যে 94%, এটা হচ্ছে চলতি মূল্যে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে কৃষি খাতের আসলে প্রবৃদ্ধিটা কত, জিডিপির যে প্রবৃদ্ধি, সেটা হচ্ছে 1.79%। এই ইনফরমেশন গুলো একদম টুটস্থ, এখনই মুখে মুখে আপনারা হচ্ছে এটা মাথায় নিয়ে নেন। ওকে, শ্রমশক্তিতে আছে হচ্ছে 44.67%, যেটা যে জনশুমারি ছিল সেটাতে ছিল 37.91%। জিডিপিতে হচ্ছে কৃষি খাতের অবদান 10.94%, এবং প্রবৃদ্ধি হচ্ছে 1.79%। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বাংলাদেশের যে খানার আকার আছে, সে আকারটা আমরা লাস্ট ডেতেও বলেছিলাম যে 4.0। ওকে, এরপরে হচ্ছে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট, কৃষি সংক্রান্ত আসতে পারে যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের আমরা যে ভূমিহীন এবং গৃহহীন মানুষ আছে, সেই ভূমিহীন এবং গৃহহীন মানুষ নেই এইরকম উপজেলা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, 2022 সালে এরকম আহ উপজেলা ঘোষণা করা হয়েছে মোট 52টি উপজেলাতে। ওকে, অর্থাৎ এই 52টি উপজেলাতে কোনো মানুষ গৃহহীন নেই অথবা ভূমিহীন নেই। ঠিক আছে, এর মধ্যে ইন্টারেস্টিংলি দুইটা জেলা আছে। এই দুইটা জেলা হচ্ছে, এই দুইটা জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা হচ্ছে এই গৃহহীন মানুষ বা ভূমিহীন মানুষ
নেই এরকম হচ্ছে দুটি জেলা আছে, আর উপজেলা আছে হচ্ছে 52টি। ওকে, দুটি জেলা কি কি? একটা হচ্ছে পঞ্চগড়, আর আরেকটা হচ্ছে মাগুরা জেলা। একটা উত্তরবঙ্গের একদম একদম চূড়ান্ত চূড়ান্ত সীমান্তে, আর একটা হচ্ছে একদম দক্ষিণবঙ্গে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশের কৃষি উৎপাদনের যে চিত্রটা আছে, সেই কৃষি উৎপাদনের চিত্রটা আসলে কেমন দেখি। এখানে আমরা দেখব হচ্ছে যে পাট উৎপাদনে বাংলাদেশ 2 নম্বর অবস্থানে আছে, এবং আমরা জানি এটা প্রিভিয়াস কোয়েশন যে ফরিদপুর জেলা হচ্ছে পাট উৎপাদনের জন্য সর্বশীর্ষে আছে, এটা অনেক দিন ধরে আছে। আর ভারত হচ্ছে 1 নম্বরে আছে পাট উৎপাদনের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা যদি সবজি, ধান, তুলা, গম, মাছ, আলু, চা, এগুলোর কথা যদি আমরা বলি, আমাদের এগুলোকে একটু করে হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে মুখস্থ করবেন? মুখস্থ করার ক্ষেত্রে আমি একটা ট্যাকটিক ফলো করতাম, সেটা হচ্ছে এক, বাংলাদেশ একে আছে হচ্ছে ধরেন ইলিশ উৎপাদনে। ওকে, দুই, দুই আছে হচ্ছে পাট উৎপাদনে। তিন, তিনে আছে হচ্ছে দুইটা জিনিস উৎপাদনে, একটা হচ্ছে সবজি উৎপাদনে, একটা হচ্ছে ধান উৎপাদনে। চার, চার আছে হচ্ছে তুলা উৎপাদনে। পাঁচ, পাঁচে আছে হচ্ছে দুইটা জিনিস উৎপাদনে, একটা হচ্ছে গম উৎপাদনে আর একটা হচ্ছে মাছ উৎপাদনে। ঠিক আছে। তো আমি এভাবে সিকোয়েন্সটা ধরে কত নাম্বারে কতটা ক্ষেত্র আছে সেগুলোকে আমরা হচ্ছে লিখে ফেলতাম। ঠিক আছে, লিখে দেন হচ্ছে মুখস্থ করতাম। এরপরে আসি হচ্ছে যদি আমরা চীনের কথা বলি, আমরা জানি যে চীনের এটাকে আমি মাথায় রাখতাম এভাবে, দেখুন, চীনের অনেকগুলো ব্লক আছে। ঠিক আছে, অনেকগুলা ওই যে ডেইলি ব্লক আছে ফার্মারদের, আমি হচ্ছে ব্লকগুলা দেখে আমার কাছে খুব ভালো লাগে। তো ওইগুলা দেখে আমি হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করতাম। আচ্ছা, ধানের তো ওরা হচ্ছে প্রচুর ব্লক করে, তার মানে ধান উৎপাদনের ক্ষেত্রে ওরা শীর্ষে থাকবে, এটা ভেরি বেসিক থিং। তুলা উৎপাদনের ক্ষেত্রে, গম উৎপাদনের ক্ষেত্রে, তো এটা জাস্ট আমি একটা প্র্যাকটিস দিয়ে মনে রাখতাম। এটা আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারেন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। এই জায়গাগুলো একটু করে দেখে দিবেন যে ধান উৎপাদনে ময়মনসিংহ যে ব্লকটা আছে সেটা আসলে খুবই খুবই বেশি প্রমিনেন্ট ধান উৎপাদনের ক্ষেত্রে। তুলা উৎপাদনের ক্ষেত্রে ঝিনাইদহ, এটা প্রিভিয়াস কোয়েশন। গম উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে ঠাকুরগাঁও, এটাও প্রিভিয়াস কোয়েশন। মাছ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে ময়মনসিংহ, কারণ আমাদের যে মিঠা পানির মাছ বা পুকুরে যে মাছ চাষ করা হয়ে থাকে এগুলার ম্যাক্সিমামই হচ্ছে ময়মনসিংহে অঞ্চলে হয়ে থাকে। এরপর আলু উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে বগুড়া, মুন্সিগঞ্জ আগে ছিল, সেটা এখন বগুড়াতে চলে গেছে। চা উৎপাদনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল মৌলভীবাজার। আম উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে রাজশাহী। ওকে, তো এই রকম আরো কিছু ইনফরমেশন আমরা হচ্ছে পরবর্তীতে দেখব। এই ইনফরমেশন গুলো আপনারা আপনাদের মতো করে একটু করে দেখে নেবেন, এখান থেকে প্রশ্ন আসাটা পসিবল। তবে প্রথম স্লাইডটা থেকেই, এখান থেকেই প্রশ্ন যদি আসে তাহলে ম্যাক্সিমাম এখান থেকেই আসবে। ওকে, এখান থেকে আসবে। পাশাপাশি হচ্ছে এটাও আমরা দেখে নিব, কারণ প্রশ্নের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, জানি না কোথা থেকে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে কোনগুলো আমাদের একটু দেখতে হবে। এরপরে আসি, আমরা যদি হচ্ছে আহ, আরো প্রমিনেন্ট কয়েকটা জায়গাতে দেখি যে আসলে যেটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে খুব বেশি আসার প্রবাবিলিটি আছে, এটা যে এর আগেও দেখলাম যে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়তে আছে, আর চীন আছে হচ্ছে প্রথমে। তো চীনের গুলো আমরা যদি দেখি, চীন হচ্ছে ধান উৎপাদনে, চীন হচ্ছে কি গম উৎপাদনে, দেন হচ্ছে চীন হচ্ছে আলু উৎপাদনে বিশ্বে প্রথম, চীন হচ্ছে সয়াবিন তেল উৎপাদনে, এবং মৎস্য উৎপাদনে হচ্ছে বিশ্বে প্রথম। ওকে, আর ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম, আর চিনি উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে ব্রাজিল হচ্ছে প্রথম। বাংলাদেশ ব্রাজিল থেকে চিনি আমদানি করে, এই সংক্রান্ত কিছু দুর্নীতি টাইপের ইস্যু নিয়েও গত বছর প্রচুর আলোচনা এসেছিল। ওকে, আর ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে, ভুট্টা তো বেসিক্যালি হচ্ছে আপনার যে রুটি জাতীয় জিনিসগুলা তৈরি করে। তো আমি এটাকে সবসময় এভাবে মনে রাখতাম যে হচ্ছে ইউএস এর মানুষ বার্গার বেশি খায়, তাদের জন্য হচ্ছে ভুট্টা তো লাগবেই, কারণ ভুট্টা ছাড়া আটা হবে না, বা ভুট্টা ছাড়া হচ্ছে ময়দা জাতীয় জিনিসটা হবে না, বার্গারও হবে না। জাস্ট আমার মনে রাখার একটা টেকনিক, এটা ছাড়া আর কিছুই না। ওকে, সো এটাকে একটু করে দেখে নিবেন। এরপরে আমরা হচ্ছে কয়েকটা জায়গা নিয়ে একটু কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। হুম, যে কোন ইনস্টিটিউশনটা কোথায় অবস্থিত, এখান থেকে প্রায় কোয়েশ্চন হয়। ওকে, প্রথমে যদি আসি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এগুলোর আসলে একটু ডিটেলস ভার্সন, আমরা ডিটেলস আলোচনা আমরা পরে পড়বো। আগে আমরা দেখে নিব যে কোন ইনস্টিটিউশনটা কোথায় অবস্থিত। এটা যদি দেখে নিই তাহলে আমরা ধরে নিতে পারি মোটামুটি, ধরেন এটা ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্ক আসার প্রবাবিলিটি থাকে প্রায়। ওকে, আচ্ছা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এইটা হচ্ছে অবস্থিত জয়দেবপুর, গাজীপুরে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অনেক অনেক গবেষণা হয়, এবং হচ্ছে আমরা আরো পরবর্তীতে দেখব অনেকগুলা জিনিস হচ্ছে আবিষ্কার করেছে, বিশেষ করে হাইব্রিড জাতীয় যে ধান গুলা হয় বা ফসলগুলা হয়, এগুলা উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা অনেক অনেক বেশি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। গাজীপুরের জয়দেবপুরে আরো একটা ইনস্টিটিউট আছে, সেটার নাম কেউ বলতে পারবেন? এটা হচ্ছে জয়দেবপুর। ওকে, জয়দেবপুর গাজীপুরে। গাজীপুরের জয়দেবপুরে দুইটা ইনস্টিটিউশন আছে। একটা নাম তো আমি বললাম, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আরেকটার নাম কি একটু বলেন দেখি? খেয়াল নাই ভাইয়া? খেয়াল নাই ভাইয়া নামের কোন ইনস্টিটিউশন কি আছে? মেশিন টুলস? না, হ্যাঁ, মেশিন টুলস আছে, কিন্তু আহ, এটা হচ্ছে কৃষির ক্ষেত্রে বলছিলাম। ওকে, এই তো অনেকে উত্তর দিয়েছে। আহ ধান গবেষণা ইনস্টিটিউট, এই যে পরেরটাই, এটাই হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। ওকে, আচ্ছা, এরপরে আসি। আমরা যদি হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কথা বলি, এইটা কিন্তু আমাদের ঢাকা শহরেই অবস্থিত, মানিক মিয়া এভিনিউতে। ওকে, মানিক মিয়া এভিনিউতে। আচ্ছা, এইটাকে আমি হচ্ছে সব সময় এভাবে মনে রাখতাম: মানিক ভাই, মানিক ভাই সকাল সকাল পাট খায়। ঠিক আছে, মানিক ভাই সকাল সকাল পাট খায়, তার মানে পাট গবেষণা ইনস্টিটিউটটা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে অবস্থিত। এরপরে আসি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা মূলত হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, ময়মনসিংহের বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে লোকেটেড। ওকে, তারপরে আসি হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। সুগার ক্রপের কথা বললেই সর্দি চলে আসবে, পাবনা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বাকৃবি, লিখি আমি, হ্যাঁ, বাকৃবি। ঠিক আছে, এরপর আসি হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা কোথায় অবস্থিত দেখি একটু গ্যাস করেন? আচ্ছা, বরেন্দ্র বলতে রাজশাহী। গেমটা হচ্ছে এই জায়গাতেই। গেমটা হচ্ছে যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীতে না, ঢাকাতে অবস্থিত। ঠিক আছে, মুশফিক, মুশফিক ভাই এন্ড হচ্ছে রবিন ভাই, আপনারা হচ্ছে এটা আর আশা করি কখনো ভুলবেন না, যে বরেন্দ্র হলে রাজশাহীতে, রাজশাহীতে না, এটা হচ্ছে ঢাকাতে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট। এটাও হচ্ছে ঢাকার ফার্ম গেটে অবস্থিত। ঠিক আছে, এটা ঢাকার ফার্ম গেটে অবস্থিত। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে ফার্ম গেট। ওকে, আর এটা হচ্ছে ঢাকাতে ফার্ম গেট। চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল যেহেতু হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, এইটাকে হচ্ছে আমরা শ্রীমঙ্গল মৌলভীবাজার লিখে রাখতে পারি। ওকে, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট কোথায়? এইটাকে, এইটাকে এখন আবার কেউ ঢাকা নিয়ে আসবেন না। ঠিক আছে, এটা কিন্তু রাজশাহীতে অবস্থিত। এইটা হচ্ছে রাজশাহীতেই অবস্থিত। ওকে, ফাইন, এরে আপনারা তো জানেন। তারপর হচ্ছে আম গবেষণা ইনস্টিটিউট কোথায়? আম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাপাই, নাকি? ওকে, আপনাদের তাইলে হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে মোটামুটি, এগুলা অনেকেরই আয়ত্তে আছে দেখতেছি। এরপর আসি হচ্ছে গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এটা হচ্ছে দিনাজপুর। দিনাজপুরের ওদিকে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। দিনাজপুরের হচ্ছে যে নসিপুর আছে, সে নসিপুরে হচ্ছে এটা অবস্থিত। মশলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বগুড়াতে। হ্যাঁ, বগুড়াতে, এটা আমি মনে রাখতাম সবসময় এভাবে। আমি বগুড়াতে দুইবার যাওয়া হয়েছে, প্রত্যেকবারই গিয়ে হচ্ছে তাদের রান্না খুবই খুবই সুস্বাদু। ঠিক আছে, অন্যান্য অঞ্চলেরও রান্না ভালো, বাট বগুড়ার রান্না পার্টিকুলারলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমার কাছে মনে হয় যে ওখানে একটা মশলা গবেষণা ইনস্টিটিউট আছে, এই জন্য ভালো ভালো মশলাগুলো বগুড়ার মানুষ রেখে দেয়, আমাদেরকে ভালো মশলা দেয় না। এই কারণে আমি ওইভাবে মনে রাখতাম। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে ডাল গবেষণা ইনস্টিটিউট। ডাল গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী, পাবনা। ঈশ্বরদী পাবনাতে হচ্ছে আমরা আরেকটা ইনস্টিটিউশনের নাম পেয়েছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি আখ বা সুগার ক্রপ। ওকে, ঈশ্বরদী পাবনা। তেল বীজ গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে
গাজীপুরের জয়দেবপুরে, এই যে প্রথমে আমরা যেখানে পেয়েছি গাজীপুরের জয়দেবপুরে, তার মানে গাজীপুরের জয়দেবপুরে আমরা হচ্ছে কয়টা পেলাম? মোট তিনটা পেলাম নাকি? আর সর্বশেষ আমরা হচ্ছে যে বাংলাদেশ তাঁত শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা হচ্ছে নরসিংদীতে। এটা কোথায়? নরসিংদীতে। ওকে, নরসিংদীতে। কারণ হচ্ছে আমরা যদি নরসিংদীর ওদিকে কেউ যদি কখনো গিয়ে দেখি, দেখবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় উৎপাদন হয়, প্রচুর পরিমাণে হচ্ছে যে হ্যান্ডলুম প্রোডাক্টস গুলো আছে সেগুলো উৎপাদন করা হয়ে থাকে। ওকে, তো এদের পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা পরবর্তীতে যদি যাই দেখি, তারপরে তাহলে আসবে হচ্ছে জিআই। আচ্ছা, জিআই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জিআই নিয়ে হচ্ছে প্রশ্ন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। আমরা কি জিআই সম্পর্কে জানি? আমি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, দেখুন, জিআইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, এই তো জানে মুশফিক ভাই, জানে, আপনারাও জানেন। তো আমি একটু সংক্ষেপে যদি বলি, জিআইটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা মূলত মূলত হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা নির্দিষ্ট স্থানের একটা স্পেসিফিক পণ্য আছে যেটা একটা এক্সট্রা নাম ক্যারি করে, যেটা এক্সট্রা সুনাম ক্যারি করে, গুডউইল বেয়ার করে। যেমন আমরা যদি বলি দই, অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে যাবে বগুড়ার দই। আমরা যদি বলি কাঁচাগোল্লা, তাহলে আমরা আমাদের মাথায় কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে যে সিরাজগঞ্জের কাঁচাগোল্লা। ঠিক আছে? আমরা যদি হচ্ছে আর কি আছে, আমরা যদি বলি হচ্ছে জামদানি, তাহলে হচ্ছে ঢাকাই জামদানির একটা নাম কিন্তু চলে আসবে। তো এই যে জিওগ্রাফির সাথে, নির্দিষ্ট একটা জায়গার সাথে একটা পণ্যের এত সুন্দর আহ, সংযোগ, এবং সেই পণ্যটার উৎপত্তির জন্য, এবং এখানে তো একটা মজার বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই যে পণ্যটার একটা ব্যাক স্টোরি আছে। এটা কিন্তু সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে রিপ্লেস করে, সেই যে অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, চিন্তা চেতনাকে হচ্ছে রিপ্লেস করে। ঠিক আছে? আমরা যদি নকশিকাতার কথা বলি, আমরা যদি হচ্ছে এই জামদানি শাড়ির কথাই যদি আমরা বলি, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যকে বহন করে। তো এই ধরনের পণ্যগুলোকে আইডেন্টিফাই করতে হয়, এবং এই পণ্যগুলো আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল যে অর্গানাইজেশনটা আছে, এটা উইপো বলে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সেইটার মধ্য থেকে মূলত হচ্ছে জিআই পণ্যগুলো আসে। তবে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের যে প্যাটেন্ট ডিজাইন যে বিভাগটা আছে, সেই বিভাগটা মূলত এটাকে অ্যাসাইন করে। ওকে, আচ্ছা, এবার আসি এই জিআই পণ্য বাংলাদেশে প্রথমে হচ্ছে কোনটি, সর্বশেষ কোনটি, বা সর্বশেষ কয়েকটা জিআই পণ্য যদি আমরা একটু দেখি, প্রথম বাংলাদেশের প্রথম জিআই পণ্য যেটা, সেটা হচ্ছে জামদানি শাড়ি। অ্যান্ড হচ্ছে এইটার জন্য মূলত আবেদন করেছিল বাংলাদেশ যে ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন, বিসিক যেটাকে বলে, সেটা। এবং 2015 সালে এটা আমরা হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাই। দ্বিতীয় জিআই পণ্য 2016, প্রিভিয়াস কোয়েশন এগুলা। এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ মৎস্য অধিদপ্তরের অধীনে এটা আছে। 2017-তে হচ্ছে খিরসাপাত আম। ঠিক আছে, এটাকে খিরসাপাত বলে না খিরসাপাতি আম বলে? আমি এটাকে দুই জায়গার দুই রকমই দেখেছি, খিরসাপাতি আমও দেখেছি। আহ রাজশাহীর যে চাঁপাই নবাবগঞ্জে আমার ফ্রেন্ড আছে, তার সাথে কথা বললাম, বলো যে আমরা দুটাই ইউজ করি, খিরসাপাতও বলি খিরসাপাতিও বলি। তো খিরসাপাতি আম হচ্ছে তৃতীয়। এরপর আছে হচ্ছে বিজয়পুরের যে সাদা মাটি, সেটা আছে হচ্ছে চতুর্থ। এবং সর্বশেষ আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে 62 নাম্বার, আমাদের যে কালীগঞ্জের তোয়ালে, সেটা বাংলাদেশ তাঁত বোর্ড এটার হচ্ছে আবেদনকারী। এবং দ্বিতীয়, দ্য সেকেন্ড লাস্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে সাবিত্রী মিষ্টি, এটা হচ্ছে মেহেরপুরের। ওকে, এরপরে আছে হচ্ছে ফরিদপুরের পাট। আমরা পাট নিয়ে একটু আগে পড়েছিলাম যে ফরিদপুরে পাট উৎপাদনের জন্য অনেক স্পেশাল, এবং সবচেয়ে বেশি পাট ফরিদপুরে উৎপাদন হয়। তার এই জন্য এইটা কিন্তু আরেকটা প্রমাণই যে এখানেও পেয়ে গেলাম, জিআই পণ্য হিসেবে ফরিদপুরের পাটকে স্বীকৃতি দেওয়া। ঠিক আছে? তাহলে আমাদের সামারিটা কি? সামারিটা হচ্ছে এই জায়গাটাকে কিন্তু একটু দেখবেন, এই লাস্ট তিনটার একটু দেখবেন, প্রশ্ন যেভাবে ঘুরাচ্ছে কখন না দিয়ে দেয় যে সর্বশেষ যে পণ্য, যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটা কোন মন্ত্রণালয় বা কোন কর্তৃপক্ষ সেটা সংক্রান্ত আবেদন করেছে বা কার অধীনে আছে। ঠিক আছে? এই জায়গাগুলোকে একটু করে দেখে নিবেন। ওকে, তার মানে বাংলাদেশে হচ্ছে জামদানি শাড়ি প্রথম জিআই পণ্য, দ্বিতীয় জিআই পণ্য হচ্ছে ইলিশ মাছ 2016 সালে, জামদানি ছিল 2015 সালে, 2017-তে খিরসাপাত আম, 2017-তে আরেকটা পেয়েছিল বিজয়পুরের সাদামাটি। বর্তমানে হচ্ছে 62টা আহ পণ্য আছে যেটা জিআই হিসাবে স্বীকৃত। এর মধ্যে সর্বশেষ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। দ্বিতীয় সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। কালীগঞ্জের তোয়ালেটা হচ্ছে বাংলাদেশের তাঁত বোর্ড, যেটা তাঁত
শিল্পের সাথে জড়িত। আর সাবিত্রী মিষ্টিটা হচ্ছে জেলা প্রশাসক মেহেরপুর এটার জন্য আবেদন করেছিল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জিআই পণ্য ঘোষণা করে হচ্ছে বাংলাদেশের যে শিল্প মন্ত্রণালয় আছে, যেটা আমি বললাম যে আহ, শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট ডিজাইন নামের একটা বিভাগ আছে, যারা হচ্ছে এই ধরনের রাইটস গুলো দেয়, এই ধরনের রাইটস গুলো নিয়ে কাজ করে। বিভিন্ন ইন্ডাস্ট্রির আসলে প্যাটেন্ট যে সুবিধাটা দেয়, সেই সুবিধাটাও হচ্ছে তারা প্রোভাইড করে। তাদের একটা সাইট ডিউটি হচ্ছে জিআই পণ্যটা, হ্যাঁ এই যে অ্যাকচুয়ালি ডিপি, জিটি, এই বিভাগটা হচ্ছে মূলত জিআই পণ্যটা দিয়ে থাকে। ওকে, আপনারা একটু জিআই পণ্য নিয়ে সতর্ক থাকবেন, কেননা জিআই পণ্য হচ্ছে খুব র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে সংখ্যাটা। তো একটু ওয়েবসাইট সার্চ করে দেখবেন। ঠিক আছে, ফাইন। এরপরে যদি আমরা যাই তাহলে দেখবো হচ্ছে বর্তমানে মাথাপিছু আয় কত। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা দেওয়া আছে, এটা আমরা অনেক লাস্ট ক্লাসেও পড়েছি। আজকেও হচ্ছে অর্থনৈতিক সমীক্ষাতে যদি আলোচনা করেন। আচ্ছা দেখি যেটা আপনারা এটা আনসার করেন। অর্থনৈতিক ইয়া কত? অপশন বি 2.20 মার্কিন ডলার। আর অপশন সি 2.738। আবার একজন বলতেছে অপশন এ। এই কনফিউশন কেন তৈরি করছেন বলেন? অ্যাকুরেট কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে কনফার্ম হয়ে আমাকে জানান যে এটা কত। লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। আমরা একটু সামনে আগাই, এটা আমাকে কনফার্ম হয়ে জানাবেন। আমরা যদি হচ্ছে কৃষি শুমারি নিয়ে একটু আমাদের হিস্ট্রিটা দেখি। কৃষি শুমারিটা কি, কৃষি শুমারিটা সম্পর্কে কি আমরা জানি? কৃষি শুমারিটা হচ্ছে, আচ্ছা কৃষি শুমারি শুরু করার আগে আপনাদেরকে আগে একটু বলি। আজকে নামাজের ব্রেক কয়টায় যাচ্ছেন? নামাজের ব্রেক কয়টায় যাচ্ছেন? আজকে আমাদের মেবি 8:30টার আগেই হচ্ছে ছেড়ে দিতে হবে। 7:10, দুঃখিত, 8:30, 8:10 বা 20-এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। স্লাইড আর বেশিও নেই। তো আপনারা হচ্ছে নামাজ একবারে ক্লাস শেষেই দিবেন? ওকে ফাইন। একবারে শেষে সবাই একমত তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেশি নাই, ক্লাস বেশি নাই, আমরা শেষ করে দিব। এটার উত্তর পেয়েছেন? 2024-25 অর্থ বছরের প্রেক্ষিতে কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, 2024-25 অর্থ বছরের প্রেক্ষিতে আমাদের মাথাপিছু যে জিডিপি, মাথাপিছু যে আয়, সেটি হচ্ছে 2.820 মার্কিন ডলার। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে সামনের দিকে যাই। প্রথমে আসি হচ্ছে কৃষি শুমারি। কৃষি শুমারি আসলে জিনিসটা কি? কৃষি শুমারি হচ্ছে বাংলাদেশের মতো যে কৃষি নির্ভর অর্থনৈতিক রাষ্ট্রগুলো আছে, সে রাষ্ট্রগুলো তার শ্রমশক্তির, তার জনগণের যে বেসিক নিডস, খাদ্য, সেটা সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে কৃষির উপর অনেকটা নির্ভরশীল হয়ে থাকে। এই রাষ্ট্রগুলোর কৃষির সিনারিওটা কি, ডেমোগ্রাফিটা কি, কৃষিতে আহ, আসলে কোন, এটা অনেকগুলো ক্যাটাগরি আসলে এখানে চিন্তা করা হয়। যেমন কি পণ্য উৎপাদন করা হচ্ছে, কি উপায়ে পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে, কোন ক্যাটাগরির পণ্য কোন টার্গেটেড স্টেক হোল্ডারের জন্য উৎপাদন করা হচ্ছে, কতটুকু পণ্য আমাদের আমদানি করতে হবে, এটার যে ফরকাস্টিং করা, সেইটা নিয়ে হচ্ছে আমাদের যে সিদ্ধান্তটা হবে সেটা কেমন হবে। এই সংক্রান্ত সকল বিষয়গুলোকে
আপনার যখন একটা জরিপের মাধ্যমে করা হচ্ছে একটা সার্টেন টাইম পরে পরে, সেটাই হচ্ছে আমরা কৃষি শুমারি হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে? তো বাংলাদেশের যে কৃষি শুমারির ব্যাক স্টোরিটা আছে, এটা মূলত শুরু হয়েছে, আমরা জানি আমরা পাকিস্তান পিরিয়ডে ছিলাম 1947 থেকে 1971 সালে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বাধীনতা অর্জন করি। তো 1960 সালে পাকিস্তান পিরিয়ডে থাকার সময় আমাদের প্রথম কৃষি শুমারিটা অনুষ্ঠিত হয়। 1977 সালে দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, কিন্তু এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি। ওকে। এরপরে আসি হচ্ছে 1983-84 যে অর্থ বছর, সেই অর্থ বছরে বাংলাদেশের তৃতীয় এবং স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। 1996 সালে হচ্ছে চতুর্থ এবং স্বাধীন বাংলাদেশের তৃতীয়। 2008 সালে হচ্ছে দেশের পূর্ণাঙ্গ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়, এবং 2019 সালে হচ্ছে ষষ্ঠ কৃষি শুমারি, এবং স্বাধীন বাংলাদেশে হচ্ছে পঞ্চম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে দুঃখিত দুঃখিত, আমরা যদি হচ্ছে সর্বশেষ কৃষি শুমারি 2019-এ যেটা, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের যদি হচ্ছে পঞ্চম কৃষি শুমারি, অথবা আমরা যদি সামগ্রিকভাবে ষষ্ঠ কৃষি শুমারি সম্পর্কে কিছু বেসিক জিনিস দেখে নেই, তাহলে দেখব, আমি একটা এক্সট্রা পেজে দেখাচ্ছি। ওকে। তাহলে আমরা দেখব কি, দেখুন, বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ, মোট আবাদযোগ্য যে জমির পরিমাণ, এটা কিন্তু প্রিভিয়াস কোয়েশন হিসেবে এসেছিল। ওকে। সো অপশনগুলো একটু ভালোভাবে দেখে তারপরে হচ্ছে অ্যাটেন্ড করবেন। 2,75,281 একর। ওকে। 281 একর, এটা হচ্ছে আবাদযোগ্য জমির পরিমাণ। ওকে। আচ্ছা, এরপরে আসি, এই যে আবাদযোগ্য জমি আছে, এই আবাদযোগ্য জমির মধ্যে আসলে কৃষিতে নিয়োজিত কতটুকু আছে? কৃষিতে আছে হচ্ছে 47.48%। ওকে। আর বাংলাদেশে ইন টোটাল আসলে আহ, এটাকে কি বলে, ভূমিহীন যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটা কিন্তু এই কৃষি শুমারির মাধ্যমে মোটামুটি আমরা বের করে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? কারণ আপনার কতটুকু জমি আছে, এটা যখন সারা বাংলাদেশের মানুষের হচ্ছে ডাটাটাকে কালেক্ট করা হবে সামগ্রিকভাবে একদম একযোগে এবং একটা পদ্ধতি অবলম্বন করে, তখন যে মানুষগুলোর আসলে কোনো জমিই নেই সে মানুষগুলো কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে। এবং এই সংখ্যাটা হচ্ছে বাংলাদেশের মোট 8.02%। ওকে। আচ্ছা, এরপরে যদি আসি, যে বাংলাদেশের মোট আহ খানা, অর্থাৎ হচ্ছে আমরা আমরা কিন্তু খানাটাকে এর আগে হচ্ছে এর আগের দিন ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। এটা কি আমরা বুঝি খানা জিনিসটা কি? মনে আছে? হ্যাঁ, মনে আছে। ফাইন। তো বাংলাদেশের মোট খানার সংখ্যা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে 3.55 কোটি, অ্যাকচুয়ালি হচ্ছে 3,55,52,000 হাজারের মতো। ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে 3.55 কোটি ধরে নিতে পারি। এর মধ্যে যে খানাগুলো আসলে কৃষি খাতের সাথে জড়িত এবং যেগুলো অকৃষি খাতের সাথে জড়িত, সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো হচ্ছে 1.68 কোটি হচ্ছে কৃষি খাতের সাথে জড়িত, 6.8 সামথিং। আর হচ্ছে অকৃষি খাতের সাথে জড়িত হচ্ছে 1.86। ওকে। কোটি। এটা কিন্তু একটু অ্যালার্মিং আমাদের জন্য, কারণ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কৃষি উৎপাদনের দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে। সেই জায়গাতে ক্রমহ্রাসমান হারে আমাদের কৃষি উৎপাদনের জমির পরিমাণ কমে যাচ্ছে, কৃষি উৎপাদনকারী খানার সংখ্যা কমে যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু হচ্ছে বৈষম্যটা বা এখানে কিন্তু ডিফারেন্সটা বিরাজ করছে, যেটা ইন ফিউচারে আমাদেরকে একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এই যে এই জিনিসগুলো যদি আপনারা একটু ডিটেল জেনে রাখেন না, এগুলো রিটেনে কাজে দিবে। কিভাবে কাজে দিবে? যদি আপনার কাছে প্রশ্ন আসে যে সামাজিক অস্থিরতার কারণ কি, ব্যাখ্যা করুন, 20 মার্কের প্রশ্ন আসছে, সেই 20 মার্কের প্রশ্নে কিন্তু একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা ঝুঁকি বা খাদ্যের ডিপেন্ডেন্সি ট্র্যাপ। খাদ্যের ডিপেন্ডেন্সি ট্র্যাপটা কি? বাংলাদেশের মোট খানার সংখ্যা এত আছে, এর মধ্যে কৃষি কাজে নিয়োজিত আছে এই পরিমাণ, অকৃষি খাতে এই পরিমাণ, তার মানে একটা গ্যাপ এখানে বিরাজ করছে। এই গ্যাপের কারণে
খাদ্য উৎপাদন কম হচ্ছে, খাদ্য উৎপাদন কম হওয়ার কারণে হচ্ছে খাদ্য সংকট তৈরি হচ্ছে। খাদ্য সংকট তৈরি হলে দেশের বাহির থেকে প্রচুর পরিমাণ খাদ্য আমদানি করতে হবে, খাদ্য আমদানি করলে রিজার্ভ সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি হচ্ছে খাদ্য অপ্রাপ্তি থাকার কারণে হচ্ছে দেহে দেশের মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। এভাবে চেন রিয়াকশন দিয়ে আপনি তখন ডিটেলস ব্যাখ্যা করতে পারবেন। বুঝাতে পারছি? এই জন্য প্রিলিতে পড়ার সময় আপনাদেরকে এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আপনি শুধু প্রিলির জন্য ডাটা মুখস্থ করতেছেন, ব্যাপারটা কিন্তু এভাবে রাখবেন না প্লিজ। তাহলে অনেক অনেক অ্যানালাইসিসের জায়গাতে গিয়ে হচ্ছে আপনাদের অ্যানালাইসিসের জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে যাবে এখন থেকে যদি চিন্তা না করেন, বিশেষ করে রিটেনে। এই চেন রিয়াকশন গুলোকে একটু হচ্ছে চিন্তা করেন। এর পাশাপাশি কি আমরা ডাস্ট ডিজিজ হিসাবে পোশাক শিল্পও অ্যাড করতে পারি? ডেফিনেটলি, ডেফিনেটলি আনতে পারি। আমাদের হচ্ছে এই যে দেখুন, আমাদের আসলে ইকোনমিটা তো হওয়া উচিত ছিল একটা মাল্টি ডাইভার্স বা মাল্টি ফাংশনাল, যেখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে। প্রত্যেকটা স্টেক হোল্ডার হচ্ছে এক একটা রোল প্লে করবে আমাদের ইকোনমিটাকে স্ট্রং রাখার জন্য। সেই ক্ষেত্রে আমাদের ইকোনমি পুরোপুরি চলে যাচ্ছে কিসের উপর? পোশাক শিল্প কেন্দ্রিক হয়ে যাচ্ছে। 86%-এর বেশি হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আসে, সেই ফরেন এক্সচেঞ্জটা আসতেছে বর্তমানে হচ্ছে আরএমজি সেক্টর থেকে। এখন এই আরএমজি সেক্টরটা যদি বন্ধ হয়ে যায় বাই এনি চান্স, আল্লাহ না করো, যদি হচ্ছে এই ঘটনাটা ঘটে, তাহলে আমাদের অর্থনীতি হচ্ছে উইদিন উইক এটা হচ্ছে ফল করবে। তার মানে আমাদের ইকোনমিটা একটা জায়গাতে সেন্টার্ড হয়ে গেছে, এবং সেই জায়গাটা যখন এফেক্টেড হবে, তখন আমাদের সামগ্রিক ইকোনমি ধস নেমে আসবে। এটা ডাচ ডিজিজ বলে, আপনি ডেফিনেটলি আনতে পারবেন। ঠিক আছে, ফাইন। এই যে এই চিন্তাগুলোকে হচ্ছে মানে গ্রো করেন, এই চিন্তাগুলোকে রাখেন। সিভিল সার্ভিসের এক্সামিনেশনে শুধু বই না, বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নেই থেকে নিজেকে হচ্ছে নিজে জাজ করেন, নিজেকে নিজে হচ্ছে ইমপ্রুভ করেন। এটা খুবই কাজে দিবে ভাই। আপনি ক্যাডার হতে পারেন না হতে পারেন, সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা, আপনার পরিশ্রমের উপর নির্ভর করে, বাবা মার দোয়ার উপর নির্ভর করে, রিজিক বা তকদিরের উপর নির্ভর করে। কিন্তু আপনি যে শিখবেন, সে শিখাটা কিন্তু থাকবে, আপনার চিন্তার প্রসেসটা কিন্তু সুন্দর থাকবে। ঠিক আছে, এরপরে আসি। আমরা যদি হচ্ছে এরপরের স্লাইড একটু গিয়ে দেখি, আমাদের এখানে কিছু ডাটা দেওয়া আছে। হ্যাঁ, তো এই ডাটাটা আসলে আমাদের ইন ডিটেলস দরকার নেই, এত ডাটা আসলে আমাদের পড়ার দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে লাস্ট 3টা বছরের ডাটা একটু ভালোভাবে দেখব, যে খাদ্যশস্য কতটুকু উৎপাদিত। 3টাও না, 2টা দেখলেই মোটামুটি এনাফ। ওকে, আমরা হচ্ছে 2টা দেখব, এত ডাটা আসলে মুখস্থ করার দরকার নেই। তো এইখানে হচ্ছে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ কত, জিডিপিতে হচ্ছে যে অবদান সেটা, জিডিপিতে যে প্রবৃদ্ধির হার সেটা, এবং জিডিপিতে যে অবদান আছে সেটা। এই যে একটু আগে যে কথাটা বললাম, দেখুন প্রবৃদ্ধির হারের মধ্যে কি পরিমাণ লাস্ট 3 বছরের আপস এন্ড ডাউনস হয়েছে। আপনাকে যখন হচ্ছে একটা জায়গায় অ্যানালাইসিস করতে বলা হবে, আপনি 3টা ডাটা একটু তুলে তুলে দিয়ে দেন অ্যানালাইসিস করেন, যে ভাই 2022-23 সালে হচ্ছে আমার এতটুকু ছিল, 2023-24 সালে এটা, 24-25-এ যেটা। এই যে এখানে যে দারিদ্র্যের দুষ্টু চক্রের মতন আপস এন্ড ডাউন হচ্ছে আমার ইকোনমিতে, এটা আমার ইকোনমির জন্য ভালো না। এই জিনিসগুলোকে একটু প্রসেসিং করে রাখবেন। ওকে, আর এটাও দেখেন আপনি, এই যে ক্রমহ্রাসমান হারে নামছে। আমরা তো রিটেনের খাতাতে গেলে খাতা কাটার সময় দেখি, এবং আমরা হচ্ছে প্রচুর আলোচনাও করি। ক্যান্ডিডেটদের মধ্যে একটা প্রবণতা আছে, এটা একটু সাবধান হয়ে যাবেন এখন থেকে, যে যে কোনো প্রশ্নের মধ্যে আননেসেসারি ডাটা দিয়ে রাখবে। ভাই আপনি যে ডাটাটা দিচ্ছেন কেন দিচ্ছেন, এটা কি ভ্যালু অ্যাড করছে, আপনি সেটা অ্যানালাইসিস করা লাগবে না? একটা শুধু ডাটা বক্স করে ফেললেই তো হয় না, আপনাকে সেটা অ্যানালাইসিস করতে হবে, দেখাতে হবে যে ভাই 2022-23 অর্থ বছরে এটা ছিল, এবং 2023-24-এ এসে এটা নেমে এসেছে, 24-25-এ এটা আরো বেশি নেমে এসেছে। এই যে অর্থনীতিতে জিডিপির অবদানের হার, জিডিপির অবদানের হারের মধ্যে কৃষিক্ষেত্রের এই যে আপস এন্ড ডাউনসটা, বা এই যে ক্রমহ্রাসমান হারটা, এইটার ফলে আমার খাদ্য বেশি কিনতে হবে, রিজার্ভ কমে যাবে, খাদ্য সংকট তৈরি হবে, পুষ্টিহীনতা তৈরি হবে, তারপরে কর্মসংস্থানের উপর এটার হচ্ছে প্রভাব ফেলবে। এইরকম একটা হচ্ছে সিস্টেমেটিক অ্যানালাইসিস আপনারা দেখাবেন। আমি আশা করি হচ্ছে এখন থেকে আপনারা এই জিনিসগুলোকে একটু প্রসেসিং করবেন। ওকে, এরপরে আসি। তো এই ডাটাগুলো একটু করে দেখে রাখবেন। এর পরে যদি আমরা যাই, পরে আমরা দেখব হচ্ছে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টটাতে আমরা দেখব মূলত হচ্ছে আমাদের যে কৃষি পণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এই ভেরিয়েন্ট বা ভেরিয়েশনস আছে, এই ভেরিয়েশনস থেকে হচ্ছে প্রায় প্রশ্ন হয়ে থাকে। ওকে,
প্রশ্নগুলো কিরকম হয় যে নিচের কোনটি ধানের একটা জাত, তারপরে নিচের কোনটি গমের একটা জাত। ওকে, তো এইটাকে আপনাকে মোটামুটি মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে আপনার হচ্ছে 1 বা 2 মার্ক আসে। এবং মজার বিষয় বলি, এই অংশটা আপনার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী রিটেনের সময় কাজে লাগবে, এই অংশটা আপনার হচ্ছে ইন্টারন্যাশনালের এম্পিরিক্যাল লেখার সময় কাজে লাগতে পারে, এবং এই অংশটা আপনার হচ্ছে ডেইলি সায়েন্স রিটেনের সেটাতেও কাজে লাগতে পারে, প্রিলিমিনারির যে বিজ্ঞান পার্ট আছে সেটাতেও হচ্ছে কাজে লাগতে পারে। ওকে, কারণ এগুলো সায়েন্সের সাথেও মোটামুটি কানেক্টেড। যেমন সায়েন্স থেকে প্রায় হচ্ছে প্রশ্ন আসে, দুইটা হচ্ছে হাইব্রিড প্রজাতির ফসলের নাম লিখুন, দুইটা হচ্ছে আপনার ভিটামিন এ সমৃদ্ধ হচ্ছে ফসলের নাম লিখতে হবে, দুইটা হচ্ছে আপনার আহ, যে বিটি ফসল আছে সে বিটি ফসলের হচ্ছে নাম লিখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটাও ইম্পর্টেন্ট। তো আমরা যদি হচ্ছে এইগুলাকে একটু মনে রাখার চেষ্টা করি, মনে রাখার জন্য আমাদেরকে দেখতে হবে যে এইগুলাকে দিয়ে বড় যেগুলো আছে সেগুলোকে দিয়ে আমি হচ্ছে কোনো ছন্দ বানিয়ে ফেলতে পারি কিনা। যেমন আমি যদি চিন্তা করি যে হীরা ময়না হরি সোনার বাংলায় ইরাটম বিশাইল এবং চান্দি নাম, এই তিনটা মালা সুপার রাইসকে দেওয়ার জন্য মুক্তার হাতে দিল। ঠিক আছে, কিন্তু প্রগতি, আশা, বিপ্লব দুলাবুককে আলোক দিয়ে নারিকা ওয়ানের মাধ্যমে সোনার বাংলার মালাটাকে চুরি করে নিল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে একটা ছন্দ বানিয়ে ফেলবেন। এই ছন্দটা যখন আপনি হচ্ছে, হ্যাঁ এটা যে আহ, মনে থাকে না বিদায় আপনাকে ট্যাকটিক্যালি পড়তে হবে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে এটাকে একদম আমরা কি যেটা বলি না যে একটানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ বলি না, একটা শব্দ আছে না, তো ওইভাবে মুখস্থ করতে গেলে কিন্তু আপনার মনে থাকবে না। তো এই জন্য আপনাকে একটু হচ্ছে ছন্দ করে একটু হচ্ছে ট্যাকটিক্যালি আপনাকে মুখস্থটা করতে হবে। ওকে, গমের ক্ষেত্রে হচ্ছে আরেকটা ছন্দ বানিয়ে ফেলবেন যে বলাকা দোয়েল শতাব্দী, এগুলো নিজেদের মতো করে নিজেরা বানিয়ে নিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমি যেমন টমেটোটা মিন্টু বাহার মানিকরতন ঝুমকা সিঁদুর শ্রাবণী, এটা দিয়ে আমি হচ্ছে সবসময় মনে রাখতাম। মিন্টু বাহার মানিক রতন, দেখুন একটা ছন্দের মতো আছে, মিন্টু বাহার মানিক, ওই যে আমরা ইয়ে পড়ছিলাম চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, তো ওইভাবে হচ্ছে একটু ছন্দ আকারে ইয়াটা করে বানায় ফেলবেন। এর মধ্যে হচ্ছে ধানটা খুব ইম্পর্টেন্ট, গম ইম্পর্টেন্ট, কলাটা মোটামুটি আমরা সবাই জানি, কলাটা নিয়ে এত বেশি হবে না, বাঁধাকপিটাও আমরা মোটামুটি জানি, টমেটো ভুট্টা এই দুইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটাকে একটু দেখে নিবেন। পাশাপাশি হচ্ছে জিরা, জিরা হচ্ছে এগুলো দেখে নিবেন, কারণ হচ্ছে যে প্রশ্ন যেভাবে চেঞ্জ হচ্ছে আসলে কিছুই বাদ দেওয়াটাকে না সাহস করতে পারা যায় না। তুলাটা দেখে নেবেন, তুলা। দেন হচ্ছে তরমুজ, হ্যাঁ মধুবালা তরমুজটা দেখবেন, এটা হলুদ কালারের তরমুজ হয়। তারপর হচ্ছে তামাক, তামাকের দুটা প্রিভিয়াস কোয়েশ্চন, সরিষা, আলু, আলুটার নামগুলা মোটামুটি একরকমই, এটা দেখলে বুঝবেন। ফুলকপিটাও মোটামুটি সেম টাইপের। আমটাকে হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি, কারণ যে পরিমাণ আম আমরা আমের সিজনে খাই, এত আমের খাওয়ার পর এত বিভিন্ন ধরনের, আমরা তো লাকি যে এত ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশনের আম আমরা খেতে পারি, এরপরে আমের নাম মিস করাটা উচিত হবে না। বেগুনটা ইম্পর্টেন্ট, বেগুনটাতে থেকে প্রায় হচ্ছে কোয়েশ্চন হয়। ওকে, একটু আনকমন কোয়েশ্চনও হয়। আমরা যদি এর পরে দেখি তাহলে দেখবো যে হচ্ছে আনারস দেখতে পারেন, এত বেশি ইম্পর্টেন্ট না যদিও। পেঁয়াজটাকে একটু দেখতে পারেন, পেঁয়াজের শর্টেজ পড়লে যে পরিমাণ, মিষ্টি কুমড়াটা হচ্ছে দেখতে পারেন, হ্যাঁ মিষ্টি কুমড়া দেখবেন। দেন হচ্ছে মরিচ, সবগুলোই দেখবেন, যেগুলোকে মার্ক করলাম সেগুলোকে একটু বেশি দেখবেন আর কি। ওকে, এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা দেখব হচ্ছে যে কৃষি পণ্যের বিভিন্ন মৌসুম গুলাকে নিয়ে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের আজকের যে পড়া সেটার হচ্ছে অর্ধেকে চলে এসেছি। এবার আপনারা হচ্ছে আমাকে একটু করে বলেন যে আহ, একটা 2 মিনিটের অন্য ইস্যুতে কথা বলি, কোন বিষয়ে আপনারা কথা ইয়া করতে চান, কোন কিছু জানার থাকলে বলেন। লিখিত, লিখিত, লিখিত পরীক্ষা, লিখিত সম্পর্কে কি জানতে চান, কিভাবে প্রিপারেশন নেবেন, নতুন মানবন্টন নিয়ে বলেন। ও ফাইন, এটা নিয়ে কথা বলা যায়। নতুন মানবন্টনে আমরা হচ্ছে কি দেখলাম, আমাদের হচ্ছে আহ আচ্ছা, নিউ মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে ভাইয়া, পেপার না পড়লে কোনো সমস্যা হবে? হবে,
সমস্যা হবে বলতে খুবই বেশি সমস্যা হবে। এই কাজটা কখনোই করবেন না। পেপার পড়লে কি সমস্যা আপনাদের? নৈতিকতা কিভাবে আসতে পারে? পেপার পড়বে না যে সে আহ ধরেন ওই যে চোখের মধ্যে ম্যাগনিফাই গ্লাস লাগিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারার ব্যবস্থা করবে। বিলিভ মি, আপনি জাস্ট 15টা দিন, আহ আপু আপনি যে আহ, একটু আমার একটা রিকোয়েস্ট আপনি রাখেন, 15টা দিন একটা পেপার একটু মনোযোগ দিয়ে পড়বেন। জাস্ট আপনি নিজেই দেখবেন যে আপনার কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনার বাংলা পড়াতে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার ইনফরমেশনে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারপরে হচ্ছে আপনার যে প্রসেসিং থিঙ্কিং পাওয়ার এইটাতে হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, কি কি পড়বেন ভাই? ওকে ফাইন। পেপারের ক্ষেত্রে যে জিনিসটা পড়তে হবে, প্রথমত আপনি হ্যাডিংসটা পড়বেন। একটা পেপার নিলেন, আপনার একটা পেপারের, হ্যাঁ নৈতিকতা নিয়ে আমি কথা বলছি ভাইয়া, কথা বলছি। আহ, একটা পেপার নিলেন, নিয়ে হচ্ছে একদম প্রথম পেজের মেন হেডিংসটা দেখলেন এবং লাস্ট পেজের মেন হেডিংসটা দেখলেন। দেখার পরে আপনি সিলেক্ট করবেন যে আজকের পেপারে আমার কাছে মনে হচ্ছে এই 5টা টপিক বা 5টা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। কারণ পেপারে তো অনেক জিনিস থাকে, আমি তো সব পড়বো না ভাই, সব আমার প্রয়োজন নেই। তো পাঁচটা পাঁচটা 10টা হচ্ছে আপনি আর্টিকেল সিলেক্ট করবেন। সিলেক্ট করে 10টা আর্টিকেল খুব ভালোভাবে রিডিং পড়বেন। একটা আর্টিকেল আপনি প্রথমে ধরেন, ধরে সেটাকে ভালোভাবে পড়েন। পড়ার পরে এই আর্টিকেলটাতে কোনো ডিফারেন্ট টার্মিনোলজি পাচ্ছেন কিনা, কোনো ধরনের হচ্ছে ডিপ অ্যানালাইসিস পাচ্ছেন কিনা, সেই অংশটাকে প্রয়োজনে পেপার কাটিং করেন, কিংবা সেই অংশটাকে আপনি আপনার নোট খাতায় লিখে রাখেন। এটা জাস্ট হচ্ছে আপনার প্রতিদিনের 1 থেকে 1.5 ঘন্টার কাজ। জাস্ট 15টা দিন করেন, আপনি আপনার ইমপ্রুভমেন্টটা দেখবেন এন্ড নিজে নিজে সারপ্রাইজ হবেন। ঠিক আছে? সুরায়া আপু, আপনি জাস্ট হচ্ছে এই কাজটা 15 দিন করেন, আপনার প্রিলি, রিটেন, ভাইবা এবং নিজের যে চিন্তার জায়গাটা প্রচুর পরিমাণে হচ্ছে ডেভেলপ হবে। এই যে ইকোনমিক চেন রিয়াকশনের কথা বারবার বলি, এই এই জিনিসগুলো আপনারা আসলে কোনো বইয়ে পাবেন না ভাই। আর 46 এবং 47 বা 45-এর যে রিটেনের কোয়েশ্চন দেখছি, কোনো বই থেকে কমন নাই। সবগুলা পেপার বেসড, সবগুলা পেপার বেসড। ওকে, সো আপনারা পেপারটাকে হচ্ছে রেগুলারলি পড়বেন। এটা গেল। দ্বিতীয় হচ্ছে নৈতিকতা 15। এই নৈতিকতা আসলে কিভাবে পড়বো? দেখুন, নৈতিকতা হচ্ছে আহ 2টা পার্ট আছে, 3টা পার্ট আছে। একটা হচ্ছে নৈতিকতা, একটা হচ্ছে সুশাসন। ওকে, আরেকটা পার্ট হচ্ছে ওই যে মূল্যবোধ। মূল্যবোধ, নৈতিকতা, সুশাসন, 3টা পার্ট আছে। এই 3টা পার্টে হচ্ছে 10 মার্ক ছিল, এখন 15 মার্ক করে দিয়েছে। মার্ক ডিস্ট্রিবিউশনে পরিবর্তন হয়েছে, টপিকসে কোনো পরিবর্তন হবে না। টপিকসে পরিবর্তন না হলে সেম জায়গা থেকেই পড়তে হবে, সেম জিনিসই পড়তে হবে। তবে নৈতিকতার জায়গাটা অনেক বেশি ভালনারেবল, এই কারণে হচ্ছে এখানে সাবধানে দাগাইতে হবে। নৈতিকতা পড়ার টেকনিকটা আমি আমারটা বলি। প্রথম, আমার প্রথম ডিউটি হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন গুলোকে 5বার পড়বো। 5বার পড়বো বলতে কি, একদম খুব ভালোভাবে 5বার পড়বো ব্যাখ্যা সহ। ওকে, তারপরে হচ্ছে নৈতিকতা সংক্রান্ত সবচেয়ে ছোট যে বইটা আছে, আমি উত্তরণের বইটাকে ফলো করতাম নৈতিকতা অংশে, সেই বইটা, সবগুলা না, উত্তরণের বই অনেক দেওয়া আছে, সেখানকার হচ্ছে সিলেক্টিভ যেটা, যে মোরালিটি বা হচ্ছে এথিক্স, এই যে কনসেপ্টটাকে ক্লিয়ার করেছে যে জায়গাটায়, সেই জায়গাটাকে হচ্ছে খুব ভালোভাবে দেখতাম, দেখে হচ্ছে কিছু কিছু জিনিসকে আইডেন্টিফাই করে রাখতাম যে এইটা হলে মোরালিটি, এটা হলে হচ্ছে এথিক্স। হ্যাঁ, এবং উদাহরণ সহকারে সেটাকে আমি হচ্ছে মার্ক করে ফেলতাম। মার্ক করে ফেলার পরে হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে গেম গেম খেলতাম। গেমটা কিরকম, আমার যে পড়াশোনা পার্টনার ছিল তাকে আমি সিচুয়েশন দিতাম বা তাকে আমি হচ্ছে ক্লু দিতাম যে এটা কি। সে যখন বলতো এটা নৈতিকতা, না এটা নৈতিকতা না, এটা আসলে মোরালিটির মধ্যে পড়ে, এই পার্সপেক্টিভ থেকে এটা মোরালিটি, সে তখন তার কাউন্টার পয়েন্ট দিত। ঠিক আছে? তো এইভাবে গ্রুপ স্টাডির মাধ্যমে আমি আমার নৈতিকতার পাঠটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা পরীক্ষায় নৈতিকতার লোয়েস্ট মেবি হচ্ছে 7 ছিল, আর ম্যাক্সিমামই হচ্ছে 8-9 করে থাকতো। এটা গেল হচ্ছে টেকনিক। আর সুশাসনের অংশটার জন্য আমাদের সুশাসনে একটা পার্টিকুলার অংশ আছে যেটা হচ্ছে মুখস্থ কেন্দ্রিক আসবে। যেমন বিভিন্ন ইনস্টিটিউশনের নাম আসে, বিভিন্ন ইনস্টিটিউশনের দেওয়া ডেফিনেশন আছে, রিসার্চ পেপারের নাম আসে, এগুলো আমরা যে কোনো বইয়ের মধ্যে মোটামুটি পেয়ে যাই। সেই পার্টটাকে আগে দেখবো। এরপরে হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন কর্তৃক হচ্ছে সুশাসনের যে উপাদান দেওয়া, যে অংশীদার হিসেবে যাদেরকে ট্রিট করা, এই জিনিসগুলোকে নিয়ে যে বিষয়টা আছে সেটাকে আমি দেখবো। এবং শেষে আবার 2বার প্রিভিয়াস কোয়েশ্চন গুলাকে খুব ভালোভাবে দেখবো, এবং পরীক্ষার আগে
ওই শর্ট নোটটা আমার তৈরি করা এন্ড হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চন গুলা দুইটার কম্বিনেশনে জাস্ট 2 থেকে আড়াই ঘন্টার একটা প্রিপারেশন, সুশাসন ডান। আমি কি বুঝাতে পারলাম সুশাসনের ব্যাপারটা? ওকে, ফাইন, ফাইন। আপনারা কি আসলে বুঝছেন না এমনি এমনি তাল মিলাচ্ছেন, এটা বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে নিউ প্যাটার্নটাকে নিয়ে যদি আরেকটু কথা বলি, তাহলে আমরা দেখব যে আমাদের বাংলাতে কত ছিল। 35 ছিল হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলা ভাষা এবং সাহিত্য, সে 35 মার্ককে কমিয়ে এখন হচ্ছে 30-এ করে দিয়েছে। ওকে। তো আমরা আশা করতে পারি সেটা হচ্ছে 15 15 করে হচ্ছে এখন হয়ে যাবে দুইটা পার্টে। এরপরে বা 10 20ও হতে পারে, 10 20 হলেও হচ্ছে সারপ্রাইজিং হবে না। এরপরে হচ্ছে ইংরেজি ভাষা এবং সাহিত্য। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত ছিল? 35 ছিল, সেটাকেও আমাদের হচ্ছে 30 করে দিয়েছে, সেম প্যাটার্নে হওয়ার প্রবাবিলিটি থাকতে পারে। এরপরে যদি আমরা চিন্তা করি হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালে আমাদের হচ্ছে আসলে মার্ক কত ছিল? 20 ছিল, সেটাকে হচ্ছে এখন বাড়িয়ে কত করা হয়েছে? 25 করা হয়েছে, 5 মার্ক বাড়ানো হয়েছে। তার মানে এখন আরো ডিপলি আমাদেরকে হচ্ছে জানতে হবে, এবং যে রিসেন্ট ইস্যুগুলো আছে এগুলোকে আরেকটু ভালোভাবে দেখতে হবে। কারণ আমার কাছে মনে হয়, জাস্ট মাই পয়েন্ট অফ ভিউ, এই 5 মার্ক যে বাড়ানো হচ্ছে, এই 5 মার্কটা মেবি এক্সট্রা যে আমাদের আগের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে হচ্ছে 5 মার্কের একটা হচ্ছে অতি সাম্প্রতিক ইস্যুগুলোকে অ্যাড করার টার্গেট করেই হচ্ছে বাড়ানো হয়েছে। যেহেতু ইউপিএসসির এক্সাম প্যাটার্নকে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস হচ্ছে অনেকটা ফলো করার চেষ্টা করছে। ইট জাস্ট মাই পয়েন্ট অফ ভিউ, আমি জাস্ট আপনাদেরকে বারবার ক্লিয়ার করছি, মাই পয়েন্ট অফ ভিউ, কোনো অথরাইজড কোনো আইডিয়া না। ওকে। তো আহ, সাম্প্রতিকের জায়গাটা আসলে হচ্ছে আমাদের এখানে কম গুরুত্ব দেওয়া হতো, এবং সাম্প্রতিকের জায়গাটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের যে টপিক দেওয়া ছিল সেই টপিক গুলোকে আবার হচ্ছে হাইলাইট করতে পারতো না, এই কারণে নাম্বারটাকে বাড়িয়ে 5 নাম্বারটাকে বাড়ানো হয়েছে। এখন আগের টপিক গুলোকে হাইলাইট করতে পারবে, প্লাস হচ্ছে সাম্প্রতিকের জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিবে। ওকে। ইন্টারন্যাশনাল 25, এখন বাংলাদেশে হচ্ছে আগে ছিল 30, এখন আছে কত? আগে 30 ছিল হচ্ছে বিডিএফ এর, এখন হয়ে গেছে 25। তো এখানে হচ্ছে আমাদের যেমন ওই সময়টাতে 6টা পার্ট ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট, সেই 6টা পার্টের মধ্য থেকেই হচ্ছে কিছু জায়গা কমিয়ে নিয়ে আসবে। হয়তো যেমন আমরা মুক্তিযুদ্ধের যে সিলেবাসটা দেখেছি সেটার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, সেখান থেকে হয়তো প্রশ্ন কম আসবে। ওকে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ভূগোল, ভূগোলের হচ্ছে জিওগ্রাফির 10 মার্ক ছিল, 10 মার্কে আছে। কম্পিউটার এবং আইসিটি, এখানে হচ্ছে 30 ছিল, সে 30 আছে। অন্যদিকে হচ্ছে গাণিতিক যুক্তি, ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আগে 10, দুঃখিত, আগে হচ্ছে 15 ছিল, এখন 5 বাড়িয়ে 20 করা হয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি সেম জিনিসটাই আমার কাছে মনে হয়, যে আগে যেমন আমাদের এখানে প্রায় কত 5টা টপিক দেওয়া ছিল, প্রতিটা টপিক থেকে হচ্ছে 3 মার্ক করে আসতো, যেখানে পাটিগণিত সংক্রান্ত যে টপিকটা সেখানে অনেকগুলা সাব টপিক থাকার পরেও মাত্র 3 মার্ক আসতো। তো আমার কাছে মনে হয় যে পাটিগণিতের পার্টটাতে মার্কের পরিমাণ বৃদ্ধি করার জন্যই এই জায়গাটাতে হচ্ছে গুরুত্ব দিয়েছি, জাস্ট মাই পয়েন্ট অফ ভিউ এন্ড মাই এজাম্পশন। ওকে। তো আমার কাছে মনে হয় যে আগের 5টা টপিককে ভালোভাবে দেখতে হবে, প্লাস হচ্ছে পাটিগণিতটাকে একটু দেখবেন। পাশাপাশি এখানে আরেকটা গেম হতে পারে, সেটা হচ্ছে আমরা যেমন প্রিলিমিনারিতে কখনো হচ্ছে জিওমেট্রির পার্টটা থেকে প্রশ্ন দেখি না, কিংবা হচ্ছে ট্রায়াগোনোমেট্রির পার্টটা থেকে প্রশ্ন দেখতে পাই না বা খুঁজে পাই না। তো এই অংশগুলাকেও হচ্ছে অ্যাড করার একটা প্রবণতা এখানে থাকতে পারে। তো আমার কাছে মনে হয় যে আপনারা এই ম্যাথের এক্সট্রা প্রিপারেশনের জন্য জিওমেট্রির বেসিকটাকে দেখবেন, ট্রায়াগোনোমেট্রির বেসিকটাকে দেখবেন, এবং হচ্ছে আমাদের যে পাটিগণিত আছে সে পাটিগণিতের বেসিকটাকে আরেকটু ডিপলি দেখবেন। আর নৈতিকতার কথা যেটা বললাম সেম টপিকে আছে, জাস্ট হচ্ছে ওরা নৈতিকতার যে সিলেবাসটা সেটা সেমই আছে, বাট প্রশ্নের পরিমাণটাকে হচ্ছে বৃদ্ধি করবে। তো আমার কাছে মনে হয় যে আপনাদের যে প্রিপারেশনটা আছে সেটাতে আসলে কোনোভাবে হ্যাম্পার করবে না নতুন মার্ক ডিস্ট্রিবিউশন, জাস্ট আপনাদের স্ট্র্যাটেজিটাতে একটু পরিবর্তন আনতে হবে। ওকে। 2 মাস সময় আছে নতুন স্ট্র্যাটেজির সাথে খাপ খাওয়ানোর জন্য, 7 দিন সময় কোয়াইট এনাফ। এটা নিয়ে হচ্ছে কোনো ধরনের হেডেক নেওয়া বা হচ্ছে প্যানিক করার মতো কোনো কিছু আছে বলে আমি মনে করি না। জাস্ট একটু একটা পরিবর্তন আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ক্লিয়ার? ওকে, ফাইন, ফাইন।
আমি হচ্ছে তাহলে আমাদের হচ্ছে নেক্সট আলোচনায় চলে যাই। ওকে, আমরা হচ্ছে একটু মৌসুম নিয়ে কথা বলছিলাম। তো আমরা হচ্ছে এটা একদম ভেরি বেসিক জিনিস। আমরা হচ্ছে আহ ইয়াতেই দেখেছিলাম যে মৌসুমগুলোকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে রবি মৌসুম। বেসিক্যালি বইয়ে কিন্তু এভাবে দেওয়া আছে, রবি মৌসুম দেওয়া আছে এবং খরিফ মৌসুম দেওয়া আছে, দুইটা ভাগে ভাগ করা আছে। বাট প্রকৃতপক্ষে কিন্তু তিনটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে 12 মাসি। ওকে, 12 মাসি একটা আছে যেটা নিয়ে আসলে আমরা বেশি একটা কথা বলি না, আমরা এই দুইটাকে নিয়ে কথা বলি। রবি মৌসুম, যেটাকে আমরা বেসিক্যালি শীতকালীন বলি, আর হচ্ছে খরিফ মৌসুম, এটাকে আমরা মূলত বর্ষাকালীন বলে থাকি। হ্যাঁ, এবার টাইম ফ্রেমটাকে যদি আমরা একটু দেখি, যে খরিফ মৌসুম এবং হচ্ছে আহ রবি মৌসুম, এটা টাইম ফ্রেমটাকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো হচ্ছে রবি মৌসুমটা কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত, এই সময়টা হচ্ছে রবি মৌসুম। আর খরিফ মৌসুমটা হচ্ছে চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত। ওকে, তো চৈত্র থেকে ভাদ্র, এটাকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে খরিফ এক, একটা হচ্ছে খরিফ দুই। ওকে, খরিফ এক হচ্ছে চৈত্র থেকে জ্যৈষ্ঠ, আর খরিফ দুই হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত। কিছু পণ্য আছে যেটা এই যে মৌসুমগুলো আছে, এই মৌসুমগুলোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা শীতকাল যদি আসে, তাহলে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, হ্যাঁ, এই জিনিসগুলো তো কমন। এগুলো তো একদম ভেরি বেসিক জিনিস, এগুলো দিয়ে আমরা মিক্স সবজি রান্না করে খাই। তারপরে সবজি খিচুড়ি রান্না করে খাই, তো এটা আমরা হচ্ছে ইজিলি এটা মনে রাখতে পারবো। বাট রবি মৌসুমে একটা জিনিস মনে রাখবেন, যে বোরো ধান যেটা, এটা কিন্তু রবি মৌসুমের। ওকে, বোরো ধান। দেখুন তো, রবি বানানের সাথে বোরো বানানটার একটু মিল আছে না? হ্যাঁ, এই যে বোরো, রবি, ব আছে, র আছে, এখানে ব আছে, র আছে। তো এইভাবে মনে রাখবেন, রবি হচ্ছে বোরো ধান উৎপাদন হয়। আর খরিফ মৌসুম, খরিফ একের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটাতে হচ্ছে করলা, পটল, কাঁকরোল, তারপর পুঁই শাক। ওকে, এই সময়টাতে হচ্ছে মূলত এইগুলা, এটা হচ্ছে ওই যে একদম আহ রোদ যে সময়টা থাকে, ওই সময়টা থেকে যে বর্ষা সময়টা শুরু হয়, এই সময়টার মাঝখানে যে ফসলগুলো আমরা মূলত পাই। ওকে, আর খরিফ একে হচ্ছে আউশ ধান, খরিফ দুইয়ে হচ্ছে আমন ধান। তার মানে আমরা যদি দেখি যে খরিফ মৌসুমে হচ্ছে যে ধানগুলো হয়, সেগুলো কিন্তু সরায়া দিয়ে শুরু। ওকে, আউশ, আমন, আউশ, আমন। আউশ শব্দটা হচ্ছে যেটা আশু, খুব দ্রুত যে ফসলটা, যে ধানটা উৎপাদন হয়ে যায়, সে ধানটাই হচ্ছে মূলত আউশ ধান। ওকে, তার মানে এটা দ্রুত হচ্ছে, মানে প্রথমে হয়ে যাচ্ছে। আর পরে যেটা হয় যে খরিফ দুই, সেটা হচ্ছে আমন ধান, এটা মূলত স্লো, বর্ষাকালে মূলত হয়ে থাকে, এটা বর্ষাকালীন ধান বলে। ওকে, তো এটা হচ্ছে পরবর্তীতে হয় আমন। আউশ মানে হচ্ছে একটু আগে হয়ে যায়, আশু থেকে আউশ শব্দটা এসেছে। আর আমন মানে হচ্ছে যেটা আস্তে আস্তে আসবে, এভাবে মনে রাখবেন। ওকে, এতটুকু ক্লিয়ার? আর হচ্ছে 12 মাসি সবজি যেটা, এটা আসলে সারা বছর পাওয়া যায়, এটা হচ্ছে যে লাল শাক, বেগুন, ঢেঁড়স, হ্যাঁ, এগুলো সবগুলাই হচ্ছে আমরা সারা বছরই হচ্ছে পেয়ে থাকি। এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা একটু দেখব, যে বাংলাদেশের যে কৃষি গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর সম্পর্কে এর আগে বলেছিলাম যে এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস পড়বো। তো সেটা নিয়ে আমরা একটু জানবো। দেখি এখানে আমরা মূলত যে আহ, 5টা 6টা যে প্রতিষ্ঠান আছে, এগুলার নামিয়ে করেছি, আমি একটা স্লাইড নিয়ে দেন হচ্ছে লিখি। ওকে, আচ্ছা, প্রথমে যদি আসি, যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। ওকে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, এইটা সম্পর্কে আমরা যদি একটু করে দেখি, এটা মূলত ফরিদপুরে হচ্ছে প্রতিষ্ঠা লাভ করে। ওকে, কোথায়? ফরিদপুরে প্রতিষ্ঠা লাভ করে 1973 সালে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা বিশেষত্ব আছে বাংলাদেশ যে কৃষি গবেষণা কাউন্সিল, সেই কৃষি গবেষণা কাউন্সিল হচ্ছে মূলত কৃষি গবেষণা এবং প্রশিক্ষণ প্রদান নিয়ে কাজ করে। কৃষি গবেষণা ও প্রশিক্ষণ প্রদান নিয়ে কাজ করে। তাদের এই যে কৃষি গবেষণা এবং প্রশিক্ষণ নিয়ে কার্যক্রম, এইটার স্বীকৃতি স্বরূপ তাদেরকে 2021 সালে হচ্ছে, 2021 সালে কি দেওয়া হয়? স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন আমাদের জানলে মোটামুটি হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হেড অফিস কোথায় বলেন? যে না পারবে তার কিন্তু জরিমানা হওয়া উচিত।
হুম, গাজীপুরের জয়দেবপুরে, ঠিক আছে। আচ্ছা, এই প্রতিষ্ঠানটি হচ্ছে 1970 সালে পহেলা অক্টোবর হচ্ছে প্রতিষ্ঠিত হয়। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। ওকে, গাজীপুরের জয়দেবপুরে তিনটা প্রতিষ্ঠানের হেড অফিসের কথা আমরা পড়েছিলাম। তিনটা প্রতিষ্ঠান বলতে পারবেন? দেখি একটু রিকল করেন। গাজীপুরের জয়দেবপুরে 1970 সালের পহেলা অক্টোবর হচ্ছে কৃষি, ধান এবং হচ্ছে এই তাঁত কি ছিল এখানে? ব্লান্ডার করছেন কে? তেল বীজ গবেষণা কেন্দ্র। কাউসার আহমেদ ভাই, তাঁত ছিল না, তাঁত তো হচ্ছে ঢাকাতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা, সেটাও হচ্ছে কি গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত। এটা হচ্ছে ধান যে নতুন নতুন হাইব্রিড বা বিভিন্ন উপাদান সমৃদ্ধ যে ধানগুলো উৎপাদন করা হয়, এটার জন্য কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খুবই খুবই প্রমিনেন্ট। অ্যারাউন্ড 106টা তারা হচ্ছে গবেষণা লব্ধ ধান পেয়েছে। ওকে, এবং তাদের মধ্যে অনেকে হচ্ছে আবার আহ সারও উৎপাদন করেছে। আমরা কিন্তু স্বর্ণা সারের নাম শুনেছি, যেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির মাধ্যমে, হ্যাঁ, দেশীয় উপাদান দিয়ে হচ্ছে পুরোপুরি তৈরি করেছিল। সেটা তৈরি করেছিল কে? ডক্টর, না, নামটা কিন্তু ইম্পর্টেন্ট, ডক্টর সৈয়দ আব্দুল, এই তো না, জানেন তো, আব্দুল খালেক। ওকে, ডক্টর সৈয়দ আব্দুল খালেক তিনি কিন্তু হচ্ছে মূলত স্বর্ণা সারটা উৎপাদন করেছিলেন। এবং এটা উৎপাদন করেছিলেন হচ্ছে 1987 সালে। ঠিক আছে। এবং এই ইনস্টিটিউশনটা একটা হচ্ছে পুরস্কার লাভ করেছিলেন তাদের এই গবেষণা সংক্রান্ত যে অবদান, সেই অবদানটি, হ্যাঁ, এটা হচ্ছে জাতীয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 2021 সালে হচ্ছে লাভ করেছিলেন। ওকে, এক জায়গায় পড়েছিলাম 108টি। আচ্ছা, 106টি এখন পর্যন্ত হচ্ছে পাওয়া, যতটুকু সোর্স আমরা পেয়েছিলাম, ওয়েবসাইট ঘেটেছি, সেটুকু অতটুকু পর্যন্ত। তারপরে এটা নোট রাখলাম, যদি হচ্ছে 108টি কোথাও পাওয়া যায় বা ইয়া হয়, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা ইনস্টিটিউশনের কথা বলি, হ্যাঁ, আমরা যদি আরেকটা ইনস্টিটিউশনের কথা বলি, আচ্ছা এটাকে একটু ডিফারেন্সিয়েট করে দিই। এইটা, এইটা, আরেকটা ইনস্টিটিউশনের কথা যদি পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এইটাও কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটাও হচ্ছে ওই গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এইটার হচ্ছে আপনার প্রতিষ্ঠা হচ্ছে 1976 সালে। ওকে, এটা মূলত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা, এগ্রিকালচার তো হচ্ছে আসলে অনেকগুলা, এগ্রিকালচারের মধ্যে তো আসলে সবই আসে, হ্যাঁ, ধান, মাছ, পাট, এগুলো যারা আছে সবই আসে। আর বাড়ি যেটা আছে, এটা মূলত হচ্ছে যে আহ কৃষি যে ফসলটা আছে, মানে এটা বেসিক্যালি কোনটা আপনার, যেটা হচ্ছে আমরা আসলে আহ ভোগ করি, যেটা আমরা আসলে খাবার হিসেবে গ্রহণ করি, এই ধরনের কৃষি পণ্যগুলোকে নিয়ে মূলত চাল, ডাল, গম, আলু, তেল, পেঁয়াজ, এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে মূলত বাড়ি কাজ করে। ওকে, তাহলে বাড়ি হচ্ছে 1976 সালে গাজীপুরে জয়দেবপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটি যে বহুবিধ ফসল, হ্যাঁ, বহুবিধ যে কৃষি কৃষি ফসল আছে, এই কৃষি ফসল নিয়ে হচ্ছে মূলত কাজ করে। ওকে, আচ্ছা, এটি আহ কিছু যদি আবিষ্কারের কথা বলি বা কিছু যদি হচ্ছে গবেষণালব্ধ ফলের কথা বলি, সেটা হচ্ছে বারি আম নামের একটা আম উৎপাদন করেছে তারা, বারি আম 18, যেটা এটা হচ্ছে তাদের সম্প্রতি যে আবিষ্কার সেটা। আরেকটা আছে হচ্ছে বারি লেবু, হ্যাঁ, বারি লেবু কত? 6, বারি লেবু 6 হচ্ছে তাদের সম্প্রতি আহ ইয়ে করা, আবিষ্কার করা। ঠিক আছে, বারি লেবু 6। ওকে, তারপরে আমরা যদি দেখি যে আহ বিনা বিনা সম্পর্কে যদি আমরা একটু করে দেখি, নিউক্লিয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। ঠিক আছে, তো এইটাও কত সালে প্রতিষ্ঠিত? এটা প্রতিষ্ঠিত হচ্ছে বিনা। ওকে,
এটা হচ্ছে 1961 সালে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে কোথায়? ময়মনসিংহে। ময়মনসিংহে অবস্থিত। আর এইটা হচ্ছে এখন পর্যন্ত 17টি ধান উৎপাদন করেছে। ওকে, দেখবেন ধানের নামের আগে আছে, যেমন হচ্ছে বিনা আট, এটা হচ্ছে এই বিনা কর্তৃক প্রকাশিত। এই যে বাড়ি, এটা কিন্তু এই বাড়ি কর্তৃক প্রকাশিত। ঠিক আছে, বা বাড়ি কর্তৃক হচ্ছে আহ উদ্ভাবিত। এরপর হচ্ছে এই প্রতিষ্ঠানটিরও একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2019। ঠিক আছে। আচ্ছা, আমরা আর দুইটা হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে একটু করে জানবো। একটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনটা হচ্ছে বিএডিসি। এটা মূলত হচ্ছে বীজ টিজ উৎপাদন, যে এগুলা যে সংরক্ষণ এবং এগুলা যে হচ্ছে সরবরাহ করা, সেটা হচ্ছে বীজ নিয়ে মূলত এটা হচ্ছে কাজ করে। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের সেচ প্রযুক্তি, এগুলা নিয়েও হচ্ছে কাজ করে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বলা যায়। বীজ আহ, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বলা যায়। আচ্ছা, এইটার একটা হচ্ছে বিশেষ ইয়া আছে, সেটা হচ্ছে এটা কিন্তু পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়ে 1961 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত বিরাজ করে আছে। হ্যাঁ, এবং এটা আমাদের হচ্ছে 43 44 বিসিএস, তারপর হচ্ছে 40 বিসিএস এর হচ্ছে প্রিভিয়াস কোয়েশন হিসেবে এসেছিল। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে যা আমরা যদি দেখি যে এটার হেড অফিসটা কোথায়, সেটা হচ্ছে মতিঝিল। মতিঝিল, ঢাকাতে। হেড অফিস কোথায়? মতিঝিল, ঢাকাতে। আমরা যদি লাস্ট আরেকটা চিন্তা করি, সেটা প্রতিষ্ঠানের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ওকে, ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এইটার অবস্থান হচ্ছে নসিপুর। আমরা তো এর আগেই পড়েছিলাম। হ্যাঁ, নসিপুর। নসিপুর কোথায়? নসিপুর হচ্ছে দিনাজপুরে। 2017 সালে, একদম নবীন, 2017 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠা হওয়ার পর পর এটা কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি, প্রায় 36টি হচ্ছে গমের প্রজাতি উৎপাদন করেছে। পাশাপাশি 2022 সালে কিন্তু হচ্ছে এটা কি পায়? স্বাধীনতা পুরস্কার লাভ করে। ঠিক আছে। তো এই হলো মোটামুটি হচ্ছে ইনস্টিটিউশন গুলা, যেগুলা হচ্ছে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিভিন্ন গবেষণার নাম আসতে পারে। দেখুন, এই ইনস্টিটিউশন গুলার নামগুলো এত ডিটেলসে কেন জানলাম? আমাদের 37টি হবে। আচ্ছা, 37টি, ঠিক আছে। আমি হচ্ছে এটাকেও মার্ক করে রাখলাম। আমাদের ইয়াতে হচ্ছে 36টি দেওয়া আছে। তার মানে ওদিকে 108, এদিকে হচ্ছে 37। এই দুইটা নিয়ে কনফিউশন আছে। দুইটা ক্লিয়ার এভিডেন্স যদি পাই, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি। এই যে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ভালোভাবে বললাম, হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলোর ইউজেসটা আপনি রিটেনে কিভাবে করবেন? প্রিলিমিনারিতে তো করবেন, ডেফিনেটলি ইনফরমেশন চাবে, সেটার উত্তর দেখাবেন। রিটেনে কিভাবে করবেন? আপনার যখন প্রশ্ন আসবে যে কৃষি জমি অকৃষি জমিতে স্থানান্তর কেন হচ্ছে, কৃষি জমি অকৃষি জমিতে স্থানান্তর হওয়ার হাত থেকে বাঁচার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করা উচিত, তখন কি এই প্রতিষ্ঠানগুলো নাম আনবেন যে হ্যাঁ, বিআরডিসি হচ্ছে বীজ সরবরাহ করছে, তাদের কার্যক্রমগুলোর পরিধিটা হচ্ছে এতটুকু, এটাকে আরো বিস্তৃত করতে হবে। ওকে, গম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে 36টা গম উৎপাদন প্রজাতি বা 37টা প্রজাতি উৎপাদন করেছে। এই প্রজাতিগুলোর যাতে একটা নির্দিষ্ট জায়গায় না থাকে, সেটা যাতে সারা বাংলাদেশে চলে যায়, সেটার জন্য বিএডিসির সাথে কথা বলে সরবরাহ চ্যানেলের মাধ্যমে সেগুলাকে পৌঁছে দিতে হবে। এগুলা হচ্ছে আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক স্ট্রং রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। এই কারণে এগুলোকে ডিটেলস পড়ে রাখবেন, এবং শুধু প্রিলি কেন্দ্রিক চিন্তা করে পড়বেন না। আপনার মাথায় রাখতে হবে এই ম্যাটেরিয়ালস গুলাই, এই কন্টেন্ট গুলাই আপনাকে রিটেনে ব্যবহার করতে হবে। এই মাইন্ডসেটটাকে রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আসি, আমরা যদি এর পরে যাই, তাহলে
আচ্ছা, অপূর্ব। অপূর্ব কোন ফসলের জাত দেখি? এর আগে তো আমরা একটু করে দেখে এসেছিলাম, কারোর মাথায় আছে কিনা। আমি বলেছিলাম মানে একটা ওই যে ছন্দ আকারে একটু করে বলেছিলাম। টমেটো। অপশন এ টমেটো, ওকে ফাইন, এই তো আপনারা তো পারেন। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, হ্যাঁ, বাংলাদেশের হচ্ছে অনেকগুলা ফসল আছে। তো এই ফসলগুলোর মধ্যে যদি আমরা কয়েকটা ফসলকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব প্রথমে আছে হচ্ছে আমাদের সকলের প্রিয় ধান, কারণ এখান থেকে ভাত আসে আর আমরা অন্ন পাই বাঙালি। আমরা কি অন্ন পাই বাঙালি? একজন কবি বলেছিলেন যে আমরা বাঙালিরা নাকি অন্ন পাই, অর্থাৎ ভাতকে যদি আপনার পানির মতো করে হচ্ছে ইয়া করে দিত, লিকুইড করে দিত, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম, কারণ আমরা এত অলস যে ভাত চিবিয়ে খেতে মানে পছন্দ করি না, অলসতার কারণে। ঠিক আছে। তো এবার আসি হচ্ছে ধানের ক্ষেত্রে আমরা এই যে এর আগে যেটা ইয়ে করলাম, যে ধান হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আমরা তিনটা ক্যাটাগরিতে মূলত আমরা ধান পেয়ে থাকি। একটা হচ্ছে বোরো ধান। বোরো ধান কখন উৎপাদন করা হয়ে থাকে? রবি মৌসুমে উৎপাদন করা হয়। তারপরে আসে হচ্ছে আউশ ধান, হ্যাঁ। আউশ ধান হচ্ছে উৎপাদন করা হয়ে থাকে খরিফ এক মৌসুমে, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে আহ, আপনার হচ্ছে পরিপক্কতা লাভ করে এবং কাটার জন্য উপযুক্ত হয়ে যায়। তারপরে আসে হচ্ছে যে আমন ধান। আমন ধানের টাইম ফ্রেমটাও আমরা মোটামুটি ওই সময় ওই জায়গা থেকে হচ্ছে দেখে নিয়েছি। ওকে। আচ্ছা, এই যে আউশ ধান যেটা, এটাকে আমরা হচ্ছে আষাঢ়ি ধান হিসেবেও চিন্তা করে থাকি, হ্যাঁ। এইটার আমাদের দেশে হচ্ছে উৎপাদনের জন্য এইটার হচ্ছে অবদানটা অনেক বেশি, কারণ খুব অল্প সময়ে এটা অনেক ভালো ফলন দেয়। এরপর আসি যদি হচ্ছে আমন ধানের কথা বলি, আমন ধানের মধ্যে কিন্তু হচ্ছে আবার ক্যাটাগরি আছে। ওকে। আমন ধান আবার দুই ক্যাটাগরির হয়ে থাকে। একটাকে বলা হয়ে থাকে হচ্ছে রোপা আমন, আরেকটাকে বলা হয়ে থাকে বোনা আমন। ওকে। এই দুইটা ক্যাটাগরি সম্পর্কে কি আমরা জানি? রূপা আমনটা হচ্ছে মূলত বীজতলায়, আমরা হচ্ছে একটা জায়গাতে বীজতলাতে, একটা বীজতলা জিনিসটা বোঝেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ধানের কিছু ইয়া থাকে, ওই যে আহ ছোট ছোট চারা তৈরি করতে হয়। ওকে। এই চারাগুলোকে একটা বীজতলার মধ্যে, বীজতলা তার রেডি করে চারা হিসেবে এটাকে আমরা উৎপাদন করি, যেটাকে আমাদের ওদিকে বলি আমরা জালা। জালা তৈরি করে আর কি, বীজ থেকে হচ্ছে জালায় রূপান্তর করে ছোট ছোট গাছে। ওকে। এইগুলাকে আবার হচ্ছে ছোট ছোট আটিতে বেঁধে হচ্ছে তখন যে অরিজিনাল জমিটা আছে সেই জমিটাতে নিয়ে হচ্ছে মানুষ রোপণ করে। ওকে। তার মানে এটা হচ্ছে রোপা আমনের প্রক্রিয়া। আর বোনা যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্টলি বীজটাকেই হচ্ছে আপনার অরিজিনাল যে জমি আছে সে জমিতে হচ্ছে রোপণ করে দেয়। ওকে। বা সরি, বপন করে দেয় একবারে। এতটুকু বোঝাতে পারলাম? তো বাংলাদেশে মূলত হচ্ছে আমন ধান, এই দুইটা ক্যাটাগরির আমন ধানই উৎপাদন করা হয়ে থাকে। এবং এই আমন ধানগুলোকে এই যে রূপা আমন যেটা, এইটা মূলত জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে হচ্ছে বীজতলায় বোনা হয়ে থাকে। ওকে, বীজতলায় এটাকে বোনা হয় এবং এটাকে হচ্ছে শ্রাবণ মাসের দিকে হচ্ছে কাটা হয়ে থাকে। আর অন্যদিকে যে বোনা আমনটা আছে এটা হচ্ছে চৈত্র বৈশাখ মাসে হচ্ছে বপন করা হয়। এবং এটা হচ্ছে অগ্রহায়ণ মাসে, এই বোনা আমনটা কি করে, অগ্রহায়ণ মাসে হচ্ছে সংগ্রহ করা হয়। ঠিক আছে, অগ্রহায়ণ মাসে সংগ্রহ করা হয়। এতটুকু তো বোঝাতে পারলাম। এরপরে আসি বাংলাদেশের, আমি যদি হচ্ছে আহ আর বোরো ধান যেটা, সেটা শীতকালে হয়ে থাকে, সবচেয়ে বেশি ধান ওইটা থেকে উৎপাদন করা হয়, এটা তো এর আগেও বললাম। এরপরে যদি আমরা হচ্ছে একটু করে দেখি যে এইটার মধ্যে হচ্ছে আহ যে কথাগুলা আসছে সেই জিনিসগুলাই মোটামুটি এর আগে আমরা আলোচনা করেছি। এরপর আমরা যদি হচ্ছে একটু গম নিয়ে দেখি। গম আমাদের মূলত হচ্ছে একটা শীতকালীন ফসল, হ্যাঁ, একটা মৌসুমী ফসল। এই মৌসুমী ফসলটা মূলত হচ্ছে শীতকাল অথবা হচ্ছে রবি মৌসুমে উৎপাদন করা হয়ে থাকে। ওকে। আচ্ছা, এরপরে এই গমের উৎপাদনটাকে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের ঠাকুরগাঁও একদম উত্তরবঙ্গে, ঠিক আছে। ঠাকুরগাঁও জেলাতে হচ্ছে সবচেয়ে বেশি কি উৎপাদন করা হয়ে থাকে? গম উৎপাদন করা হয়। এবং এই জন্য ঠাকুরগাঁওয়ের একটা হচ্ছে
বিখ্যাত নামও আছে। এটাকে একটু যদি কেউ বলতে পারেন আমাকে বলেন। ঠাকুরগাঁওয়ের উপনাম কি, কি বলা হয়ে থাকে ঠাকুরগাঁওকে? কেউ বলবেন না? আচ্ছা, ঠাকুরগাঁওকে হচ্ছে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে, ঠিক আছে, কারণ সেখানে অনেক বেশি গম উৎপাদন করা হয়ে থাকে। এবং বাংলাদেশে প্রায় হচ্ছে, আচ্ছা এটাকে বলা হয়ে থাকে কি, রুটির ঝুড়ি। হ্যাঁ, ওকে। বাংলাদেশে হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে 35 লাখ মেট্রিক টন হচ্ছে গম উৎপাদন হয় অ্যারাউন্ড হচ্ছে প্রতি বছরে। এবং সর্বশেষ যে গমের আহ, যে ফসল, যেটা হচ্ছে খুব বিখ্যাত একটা ফসল, সেটার নাম হচ্ছে শতাব্দী। ওকে, আবিষ্কৃত সর্বশেষ ফসলের নাম হচ্ছে, গমের ফসলের নাম শতাব্দী। এরপরে যদি আমরা হচ্ছে গম উৎপাদনের জায়গাগুলোকে একটু মানচিত্রে দেখি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে যাব। হ্যাঁ, আমাদের জেলা ধরে ধরে একদম চিত্রটা দেওয়া আছে। ওকে, এরপরে আমরা যাই। এরপরে আমরা যদি জানি আসি, তাহলে আমাদের যে সোনালী আঁশ, বিখ্যাত যে সোনালী আঁশ, সেটা সম্পর্কে হচ্ছে বলা আছে। পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। প্রথমে কে আছে? ভারত। ঠিক আছে, পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে। পাটের হচ্ছে যে রপ্তানি, সেই রপ্তানিতে হচ্ছে বাংলাদেশের অবস্থান প্রথম। ওকে, এরপরে আসি হচ্ছে আহ পাট নিয়ে একটা বিখ্যাত আলোচনা বা একটা বিখ্যাত গবেষণা বাংলাদেশে হয়েছে। সেটা হচ্ছে পাটের যে জিনোম সিকোয়েন্স। ওকে, জিনোম সিকোয়েন্স বা হচ্ছে যে জীবন রহস্য, এই জীবন রহস্য কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে আবিষ্কার করেছেন। তার নাম আমরা সবাই জানি, আমরা এটা অনেক প্রিভিয়াস কোয়েশনে পড়েছি, মাকসুদুল আলম। ওকে, তিনি কিন্তু হচ্ছে ছত্রাকের, পেঁপের জিনোম রহস্য হচ্ছে আবিষ্কার করেছেন। ওকে, পাটকে হচ্ছে যে বাংলাদেশের কৃষি পণ্য এটা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 2017 সালে। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের আনকমন জিনিস চলে আসতে পারে। কৃষি পণ্য হিসেবে এটা কিন্তু মূলত অর্থকারী ফসল হিসেবেই প্রথমে ছিল, অর্থকারী ফসল হিসেবে চাষ হতো, এটাকে এখন কৃষি পণ্য হিসেবে চাষ করা হয়। ওকে, 2017 সালে এটার এই স্বীকৃতিটা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের যে পাটের যে তুলা, মানে পাটের যে আঁশ আছে, হ্যাঁ, যে বা পাটের যে হচ্ছে বৃহত্তম বাজার আছে, আঁশের যে বাজার আছে, এটা কিন্তু হচ্ছে তুরস্ক। ঠিক আছে, পাটের বৃহত্তম বাজার হচ্ছে তুরস্ক। এবং বাংলাদেশের যে পাট বলয় হিসেবে খ্যাত, পাট বলয় কি বোঝেন? পাট বলয়টা হচ্ছে যে অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন করা হয়ে থাকে। এটা হচ্ছে ঢাকা বা ঢাকা শহরে তো না, ঢাকার আশেপাশের আর কি। তারপর আছে হচ্ছে কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, এরপর আছে হচ্ছে ময়মনসিংহ, একদম কাছাকাছি তিনটায়। ওকে, এটার জন্য এই অঞ্চলটা হচ্ছে পাট বলয় হিসেবে পরিচিত। ঠিক আছে, এরপরে আসি। বাংলাদেশের যে পাট উৎপাদন করা হয়, সেই পাটগুলার একটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, হচ্ছে যে কাঁচা পাটের হচ্ছে যে গাইড, প্রতি গাইডের ওজন হচ্ছে 4.5 মণ। এটাকে একটু মাথায় রাখবেন। হ্যাঁ, 4 দশমিক, এটা একটা কনফিউশন হয়, 4.00 বলে অনেকে, কিন্তু এটা হচ্ছে, এটাকে হচ্ছে এটা 4.5 মণ হবে, 4.00 হবে না, এটাকে একটু মাথায় রাখবেন। এরপরে যদি আসি যে বাংলাদেশে গবেষকরা খুব ভালো একটা জিনিস আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে জোটন। জোটনটা কি? জোটনটা হচ্ছে মূলত একটা কৃত্রিম তন্তু বা কৃত্রিম বস্তু, কৃত্রিম সুতাও বলা যায়। ঠিক আছে, কৃত্রিম তন্তু। ওকে, এই কৃত্রিম তন্তু যেটা, এটার মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে। ওকে, একটা ক্যাটাগরি হচ্ছে পাট, আরেকটা ক্যাটাগরি হচ্ছে তুলা। ওকে, পাট থাকে এটা 70%, আর তুলা থাকে এটা হচ্ছে 30%। এই দুইটার কম্বিনেশনে মূলত জোটনটা তৈরি হয়। ঠিক আছে, And এই জোটন কিন্তু হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা রেভলিউশন নিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা,
এরপর আসি হচ্ছে, যদি আমরা পাট দিবস নিয়ে একটু কথা বলি, তাহলে হচ্ছে মার্চের 6 তারিখ হচ্ছে পাট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবং আহ পাটের থেকে আরো দুইটা বিখ্যাত জিনিস হচ্ছে আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, দুইটা বিখ্যাত জিনিস আবিষ্কার করা হয়েছে। একটা হচ্ছে পাট থেকে তৈরি করা হচ্ছে চা। পাট থেকে তৈরি করা হচ্ছে চা। এটা আবিষ্কার করেছে হচ্ছে ইসমাইল খান। ইসমাইল খান। পাট থেকে যে চা তৈরি করা যায়, অ্যাকচুয়ালি পাটের যে কচি পাতাটা আছে, ওই কচি পাতাটাকে চা পাতার অল্টারনেটিভ হিসেবে এবং কিছু উপাদান অ্যাড করে চায়ের টেস্টটা, মানে চা টাইপের একটা টেস্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে, আমার যখন হচ্ছে খুব কিউরিসিটি বশত আমি যখন এটা এটা পান করি বা এটা আমি যখন হচ্ছে নেই, আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমরা যে আসলে চায়ের অনেক ভেরিয়েশন টেস্ট করি না, যে বিভিন্ন ফুল দিয়ে হচ্ছে চা টেস্ট করে খাচ্ছে বা চা বানাচ্ছে, বা বিভিন্ন ফল জাতীয় মানে মালটা দিয়ে চা বানাচ্ছে। সো ওরকমই একটা ভেরিয়েন্ট, বাট টেস্টটা খারাপ না। ঠিক আছে, এরপর আসি যে এটা গেল হচ্ছে চায়ের চা। এরপর আসি হচ্ছে খুব আলোচিত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মোবারক আহমেদ স্যার। এটা এখন হচ্ছে আন্ডার প্রোডাকশনে আছে। মোবারক আহমেদ স্যার হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পাটের পলি ব্যাগ তৈরি করেছে। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল। এই বায়োডিগ্রেডেবল হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে ক্লাইমেট চেঞ্জে অনেক বড়, ক্লাইমেট চেঞ্জ থেকে পৃথিবীকে রক্ষা করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবে। এবং আমরা যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলো আছি তাদের জন্য, প্লাস হচ্ছে ক্লাইমেট অ্যাওয়ারনেস বা ক্লাইমেট নিয়ে হচ্ছে অ্যাওয়ার এরকম জনগোষ্ঠীর যে কান্ট্রি, যেমন আমি যদি ইইউর কথা বলি, আমি যদি নর্ডিক কান্ট্রিগুলোর কথা বলি, বা আমি যদি হচ্ছে আপার ওয়ার্ল্ডের কথা বলি, অ্যাডভান্স স্টেট গুলার কথা বলি, এরা কিন্তু খুব সচেতন। তাদের দেশে এই পণ্যটাকে, এই পলিব্যাগটাকে যদি আমরা হচ্ছে, যেটা পাট দিয়ে তৈরি বায়োডিগ্রেডেবল, এটাকে যদি মার্কেটাইজ করতে পারি, আমাদের বাংলাদেশের এই যে একটু আগে বললেন না যে ডাস্ট ডিজিজের ব্যাপারটা, এটা কিন্তু আর থাকছে না। এটা কিন্তু অনেক বড় পরিমাণ ডাইভার্সিফিকেশন তৈরি করবে, এটা আমাদের কর্মক্ষেত্র তৈরি করবে, এটা আমাদের পণ্যের বহির্বিশ্বের যে সুনাম সেটাকে বৃদ্ধি করবে। তার পাশাপাশি হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ, সেইটাকে হচ্ছে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, দ্য রিয়ালিটি, হার্শ রিয়ালিটি হচ্ছে যে এখন পর্যন্ত এই উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য খুব ইফেক্টিভ কোনো ইনিশিয়েটিভস আমরা হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে পাই নাই। এটা দুঃখজনক। আমরা আশা করি, আমরা ডেফিনেটলি আশা করি এমন ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন হবে। এমন ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন হলেই তো হচ্ছে অন্যরা ভালো কাজ করার যে উৎসাহ সেটা পাবে। তো তারপর হচ্ছে ও চলছে, এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন উৎপাদন প্রক্রিয়াটা চলমান আছে যতটুকু জানি। বাট এটা একটু একটু ডিসঅ্যাপয়েন্টিং যে আহ, এমন একটা সুন্দর আবিষ্কার যেটা অনেক বড় একটা মার্কেট গ্যাপ হচ্ছে পূরণ করতে পারবে, এবং প্রচুর পরিমাণে হচ্ছে আপনার মার্কেট লিডার হিসেবে, হ্যাঁ, মার্কেট লিডার হিসেবে হচ্ছে প্রচুর পরিমাণ ফাইন্যান্সিয়াল বেনিফিটস আমার কান্ট্রির জন্য আনতে পারবে, সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করছি না। তো এরপরে যদি আমরা যাই, যে আমাদের হচ্ছে চা শিল্পর কথা, চা শিল্প নিয়ে মোটামুটি আমরা সবাই জানি, হ্যাঁ, যে চা হচ্ছে বাংলাদেশের একটা অর্থকারী ফসল। এটাকে অর্থকারী ফসল হিসেবে আমরা ধরতে পারি। মূলত হচ্ছে চায়ের যে উৎপাদন সেটা আমাদের দেশে 1840 সালে শুরু হয়, এবং 1840 সালে মূলত হচ্ছে এটা চট্টগ্রামে হচ্ছে শুরু হয়েছিল। পরবর্তীতে এটা হচ্ছে 1854 সালে, আমাদের যে 54 সালে, এটা নিয়ে একটা না আসলে দ্বিমত আছে, এটা 1847 সালও বলা হয়ে থাকে। ওকে, 1854 সাল বা 47 সালে সিলেটে, সিলেটের হচ্ছে মালিনী ছড়ায়, মালিনী ছড়ায় হচ্ছে এই বাণিজ্যিকভাবে যে চা উৎপাদন প্রক্রিয়া সেটা হচ্ছে মূলত চালু করা হয়। ওকে, এখন পর্যন্ত বাংলাদেশে কয়টা চা বাগান আছে? 169টা হচ্ছে চা বাগান আছে, যার মধ্যে মৌলভীবাজারে হচ্ছে প্রায় 91টা আছে, এবং মৌলভীবাজারে হচ্ছে সর্বোচ্চ মৌল মৌলভীবাজারেই হচ্ছে সর্বোচ্চ চা বাগান রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি যে বাংলাদেশের যে অর্গানিক চা, সে অর্গানিক চা হচ্ছে আমাদের পঞ্চগড়, বাংলাদেশের পঞ্চগড়ে হচ্ছে উৎপাদন করা হচ্ছে। ওকে,
পঞ্চগড়ে উৎপাদন করা হচ্ছে। আচ্ছা, পঞ্চগড় শব্দটা আমার মুখে এর আগে একবার এসেছিল, কোন প্রেক্ষিতে এসেছিল দেখি কার কার মনে আছে, একটু একটু শর্টলি বলে দেন তো। পঞ্চগড় রুটির জুড়ি না, রুটির জুড়ি হচ্ছে ঠাকুরগাঁও। ঠিক আছে, চা বাগান 170টা। আচ্ছা, ঘরহীন বা ভূমিহীন, এই যে রবিন ভাই ঠিক বলেছে, বাংলাদেশের দুটি জেলাতে হচ্ছে ভূমিহীন বা ঘরহীন মানুষের সংখ্যা হচ্ছে একদম জিরো। ওকে, তো তার মধ্যে একটা হচ্ছে পঞ্চগড় জেলা আর একটা হচ্ছে মাগুরা জেলা। ওকে ফাইন। আর চা বাগানের সংখ্যা হচ্ছে 170টি, এটা নিয়ে হচ্ছে ওই যে সেম, এখন পর্যন্ত অথেন্টিক নিউজ হচ্ছে 170টি জায়গায় পাইনি, কারণটা হচ্ছে 170 নাম্বার যেটা সেটার হচ্ছে অফিসিয়াল যে ডকুমেন্টেশন, সেটার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে কিনা এখন পর্যন্ত জানা নেই। বা এখন পর্যন্ত অথেন্টিক নিউজ পাইনি, পাইলেই হচ্ছে ডেফিনেটলি এগুলো গ্রুপে তো আপডেট দেওয়া হবেই। ওকে। আচ্ছা, চা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। চীন চা আবিষ্কার করছে, চা হচ্ছে মার্কেটাইজ করেছে, তারা তো ডেফিনেটলি ফার্স্ট হবেই, এটা তো আমাদের জানারই কথা। এরপরে যদি আমরা হচ্ছে একটু করে, আমাদের একদম শেষের দিকে, ক্লাস বেশি নেই হাতে, আমরা যদি একটু করে হচ্ছে ইক্ষু। আচ্ছা, ইক্ষু, এই বিষয়টাকে ইক্ষু, আলু, তারপরে হচ্ছে একটু তামাক, আর হচ্ছে রেশম, এই কয়েকটা জিনিস নিয়ে একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, ইক্ষু এই জিনিসটাকে আপনারা কে কি নামে ডাকেন একটু বলেন তো। আমাদের এদিকে হচ্ছে এটাকে আখ বলে, তারপর হচ্ছে আরেকটা শব্দ বলে হচ্ছে কুইশাল। এই যে এক্স্যাক্টলি, কুইশাল, আমরা, হ্যাঁ, আমরা ছোট থেকে কুইশাল বলতাম, বাট হচ্ছে মাঝে মাঝে আখও বলতাম। ওকে, আখ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ইক্ষু, এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা যে সুগার ক্রপ ইনস্টিটিউটের কথা বলেছিলাম, যেটা হচ্ছে কুষার, কুষারও বলে, আউক। আচ্ছা হ্যাঁ, বরিশালের মানুষ আউক তো বলবে। কুইওল, কুইওল বলে কেউ। আচ্ছা, এটা একটু আমার জন্য নতুন, নতুন কুষার। আচ্ছা, কুইশাল আর কুষার, এটাতে হচ্ছে ওটা উক্ষ। ও, সুন্দর সুন্দর নাম তো, বাহ। আচ্ছা, এরপর আসি, দেখুন আখ, যেটা এটা আমরা তো আখ গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে পড়েছি। হ্যাঁ, এটা ওই সর্দি পাবনাতে আছে। আখ উৎপাদনের শীর্ষ, শীর্ষ জেলা কোনটি? শীর্ষ জেলা হচ্ছে নাটোর। ওকে, আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। বর্তমানে হচ্ছে প্রায় 1 লক্ষ টনের মতন হচ্ছে আমরা আখ উৎপাদন করি। আর এর মধ্যে হচ্ছে বর্তমানে বাংলাদেশে 15টা চিনি কল আছে। এই চিনি কল গুলো মূলত আখ উৎপাদনের সাথে জড়িত। হ্যাঁ, এর মধ্যে কেরুয়ান কোং এর নাম তো আমরা সবাই জানি, এটা হচ্ছে আখ উৎপাদনের সব থেকে বড় যে চিনিকল সেটি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আলু। আলুর সম্পর্কে আমরা কিছু পড়েছি এর আগে। হ্যাঁ, আলু উৎপাদনের জন্য এখন আহ সবচেয়ে বড় যে, মানে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কোথায়, সেটা হচ্ছে বগুড়াতে, যেটা আগে মুন্সিগঞ্জে ছিল। তারপরে হচ্ছে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে কত? বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ অবস্থানে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আলু, এটার যে ব্যাক স্টোরি, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, প্রিভিয়াস কোয়েশন হিসেবে চলে এসেছে। হ্যাঁ, এটা মূলত ইউরোপে নেদারল্যান্ড অথবা হল্যান্ড। ওকে। আচ্ছা, এই নেদারল্যান্ড এবং হল্যান্ড নিয়ে হচ্ছে একটা কন্ট্রোভার্সি আছে, এটা কি আপনারা জানেন কেউ? নেদারল্যান্ড অথবা হল্যান্ড নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। জানি যে একই দেশ, হ্যাঁ, দুটা একই দেশ অ্যাকচুয়ালি। নেদারল্যান্ডের যে সবচেয়ে বড় শহর ছিল, এবং যেখান থেকে মূলত তারা বিভিন্ন অঞ্চল পরিচালনা করত, প্লাস বিভিন্ন অঞ্চলে তারা তো ঔপনিবেশিক শাসন ব্যবস্থা জারি করে রাখার চেষ্টা করেছিল। ঠিক আছে, তো সেইগুলাকে হচ্ছে, সেই ঔপনিবেশিক ব্যবস্থাগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করত, সেটা হচ্ছে হল্যান্ড নামের একটা হচ্ছে জায়গা, নেদারল্যান্ডস এর মধ্যে একটা বিশাল বড় স্টেক হোল্ডার হচ্ছে হল্যান্ড। যেমন আমরা যদি বলি যে ইউনাইটেড কিংডমের অনেক বড় একটা শহর কি লন্ডন না? লন্ডন আমাদের কাছে একটা আলাদাভাবে পরিচিতি লাভ করেছে না, কারণ আমরা জানতাম যে লন্ডন থেকে অনেক কিছু পরিচালিত হয়, ঠিক ওইরকমই একটা হচ্ছে সিনারিও। ওকে, সো এই জন্য সবসময় আপনারা অপশনে যদি নেদারল্যান্ডস এবং হল্যান্ডস থাকে, আপনারা নেদারল্যান্ডসকেই হচ্ছে
আনসার হিসেবে দাগাবেন, কখনো হল্যান্ডস দাগাবেন না। ওকে, আর যদি নেদারল্যান্ডস না থাকে তাহলে সেকেন্ড অপশন হিসেবে হল্যান্ড দাগাবেন। আমাদের আলু যেটা, এটা কিন্তু মূলত এই নেদারল্যান্ডস বা হল্যান্ডস থেকে হচ্ছে বাংলাদেশে আনা হয়েছিল। ঠিক আছে, এরপরে আমাদের আর দুই একটা টপিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে তামাক, বাংলাদেশের একটি অন্যতম অর্থকারী ফসল কিন্তু হচ্ছে তামাক। হ্যাঁ, এই তামাক অর্থকারী ফসল হলেও এটাকে কিন্তু হচ্ছে, আচ্ছা, তামাকটাকে নিয়ে একটু পরে আলোচনা করব, কারণ এটার সাথে হচ্ছে আমি একটু এক্সট্রা দুইটা জিনিস আলোচনা করব, সিনট্যাক্স, তারপরে হচ্ছে সোশ্যালি আনডিজারেবল গুডস। ওকে, সোশ্যালি আনডিজারেবল গুডস, এই দুইটা জিনিস একটু আলোচনা করব। তো এটা থাকুক। আচ্ছা, রেশম, রেশম সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে রেশম চাষকে আমরা কি বলি, সেরিকালচার বলি। ওকে, সেরিকালচার বলি। তারপরে হচ্ছে আমরা রেশম উন্নয়ন বোর্ড যেটা, এটা হচ্ছে রাজশাহীতে, এটা আমরা আগেই দেখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে রেশমের জন্য এটাকে রাজশাহী সিটিকে আমরা কি বলি, সিল্ক সিটি হিসেবে হচ্ছে জানি, নাকি? এগুলা ভেরি বেসিক জিনিস। হ্যাঁ, রেশমের ঐতিহ্যবাহী এবং অতি জনপ্রিয় যে একটা শাড়ি আছে, ওইটার নাম হচ্ছে গরদ। এটা রাজশাহী অঞ্চলে খুবই খুবই বিখ্যাত, গরদ। কিন্তু শাড়িটার আমি যতটুকু আমি রিভিউ পেয়েছি, হ্যাঁ, আহ, এটা নাকি অনেক গরম, মানে অনেক বেশি হিট প্রডিউস করে। তো এটার একটা নেগেটিভ সাইড আছে গরদ নামের যে শাড়িটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে রাবার। রাবার উৎপাদন মূলত আমাদের পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম অঞ্চলে হয়ে থাকে। এখন পর্যন্ত প্রায় 18টি রাবার বাগান পেয়েছি। এর মধ্যে হচ্ছে সর্ব বৃহৎ যে রাবার প্লান্ট, সেটা মূলত হচ্ছে শ্রীমঙ্গলে হচ্ছে অবস্থিত। ওকে, শ্রীমঙ্গলের অনেক বিশাল একটা অংশ, আপনারা যদি শ্রীমঙ্গল যান, ওই যে লাউয়াছড়া যে উদ্যান আছে সেদিকে যান, কিংবা আপনারা যদি হচ্ছে হবিগঞ্জের যে চায়ের বাগানগুলো আছে সেগুলোর পাশাপাশি যদি দেখেন, তাহলে কিন্তু রাবার বাগানের পরিমাণ অনেক বেশি পরিমাণ আছে। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশে প্রথম রাবার উৎপাদন হয় কোথায়? কক্সবাজারের রামুতে। কক্সবাজারের রামুতে হচ্ছে রাবার উৎপাদন শুরু হয়ে থাকে। এবং রাবার উৎপাদনের জন্য যে শীর্ষ জেলা যদি বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি কক্সবাজার জেলায়। এবং পৃথিবীতে রাবার উৎপাদনের জন্য শীর্ষ হচ্ছে কি, ইন্দো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ওকে, এরপর আসি হচ্ছে সর্বশেষ জুম চাষ। দেখুন, জুম চাষ জিনিসটা কি? জুম চাষ হচ্ছে একটা পাহাড় আঁকি, আমি আমার মতো করে আঁকছি, আপনারা না হাসলেই ভালো। এটা একটা পাহাড়। এই পাহাড়টাকে আপনি যদি হচ্ছে এভাবে হচ্ছে স্লট বাই স্লট আকারে ভাগ করেন। ওকে, তো ভাগ করে এখানকার যে গাছপালাগুলো আছে এগুলোকে হচ্ছে কেটে, মানে ছোট ছোট যে গাছপালা, ঘাস লতা পাতা, এগুলোকে কেটে যখন হচ্ছে পুড়িয়ে ফেলবেন, হ্যাঁ, বার্নিং, যেটা কাটিং এন্ড বার্নিং, ক্রাশ এন্ড বার্নিং ও বলা হয়ে থাকে, পুড়িয়ে ফেলে সেটাকে হচ্ছে এখানকার মাটির সাথে মিশ্রণের সুযোগ দিবেন। তারপরে সেটা হচ্ছে একটা সার তৈরি করবে। তো এই জায়গাটাতে আপনি যখন হচ্ছে একসাথে কলা, তারপর আছে হচ্ছে ধান, এরপর হচ্ছে হলুদ, হ্যাঁ, তারপর আছে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শসা, তারপর সবজি, মরিচ, এগুলো সবগুলো হচ্ছে একসাথে চাষাবাদ করা হয়ে থাকে। তো এই প্রক্রিয়াটাকে মূলত হচ্ছে জুম চাষ করে, যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে হচ্ছে ব্যাপক পরিমাণ চাষ করে আমাদের যে উপজাতি সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, বা যে আমাদের আরেকটা জাতি গোষ্ঠী আছে বাংলাদেশের নাগরিক, তাদের জীবন ব্যবস্থার সাথে জুম চাষটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। এই জুম চাষটাকে হচ্ছে আপনাকে স্লট পদ্ধতি বলে, এবং এইটা হচ্ছে আপনার শুধু বাংলাদেশে না, এটাকে হচ্ছে ভারতে প্যারো নামে চাষ করা হয়ে থাকে। ভারতের যে মণিপুর, হ্যাঁ, মণিপুর, তারপর হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে ত্রিপুরার কিছু অংশও এই জুম চাষগুলা করা হয়ে থাকে। ওকে, এগুলা গেল হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। একটা টপিক একটু বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে তামাক। দেখুন, তামাক উৎপাদনের জন্য বাংলাদেশের হচ্ছে রংপুরে সবচেয়ে বেশি তামাক মানে রংপুর অঞ্চলে হচ্ছে আহ তামাক উৎপাদনটা অনেক বেশি হয়ে থাকে। তবে একক জেলা হিসেবে কুষ্টিয়াতে হচ্ছে লালন ফকিরের যে আখড়া আছে, এই জন্য কুষ্টিয়াতে হচ্ছে তামাক চাষটা, আমি কেন বলছি আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন। তো হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্লাস আছে, আমি এই যে এখনই শেষ করে দিব। তো কুষ্টিয়াতে হচ্ছে আপনার তামাক উৎপাদনের জন্য সেরা। হ্যাঁ, সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়। তামাকের প্রজাতিও আমরা দেখেছি। সিনট্যাক্স জিনিসটা কি? এই যে তামাক জাতীয় পণ্যগুলা তো হচ্ছে
সোশ্যালি আনডিজায়ারেবল। আমাদের সমাজে কিন্তু তামাক জাতীয় পণ্যগুলাকে খুব ইজিলি বা পজিটিভলি নেওয়া হয় না, তো এই জন্য সোশ্যালি এটাকে আনডিজায়ারেবল গুডস বলে। এবং এই ধরনের পণ্যের উপর যে ট্যাক্সটা বসানো হয়ে থাকে, এই ট্যাক্সটাকে বলা হয়ে থাকে সিন ট্যাক্স, অর্থাৎ শয়তানের কার্যক্রমের উপর ট্যাক্স বসানো। ওকে, এইটা হচ্ছে মেইন কথা। তো আমি হচ্ছে এইগুলা মোটামুটি আজকের আলোচনা এই এই ইয়াটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে বা এই টপিক্সটা থেকে আমি হচ্ছে ক্লাস থেকে আপনাদের ছেড়ে দিব, যেহেতু 8:30টায় আরেকটা ক্লাস আছে। আপনারা হচ্ছে যে প্রিভিয়াস কোয়েশ্চন গুলো আছে এগুলোকে আমি সলভ করব না, হোমওয়ার্ক আপনারা করে নেবেন বলেন? যেহেতু সবগুলো টপিক আলোচনা করেছে, আশা করি আপনাদের সমস্যা হবে না। ওকে ফাইন, হোমওয়ার্ক ওকে। ওকে ফাইন ফাইন ফাইন। ঠিক আছে, তো আপনাদের জন্য, আপনাদের সাথে অনেক কথাবার্তা হলো আজকে। আর 50তম পরীক্ষার সময় খুবই কম আছে। তো আজকে আমি হচ্ছে বিদায় নিচ্ছি, অন্য ক্লাসটা করেন। সবাই সবার জন্য দোয়া করবেন, খুব দুর্যোগকালীন একটা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি, এই ভূমিকম্প সংক্রান্ত। পাশাপাশি হচ্ছে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কিন্তু লেগে থাকতে হবে। ওকে, শেষ পর্যন্ত কিন্তু ফাইট করতে হবে। শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার যে স্ট্যামিনা আছে সেটা দিয়ে ফাইট করতে হবে, যাতে করে কোনোভাবে হারটা না মানা হয়। ফাইট করার আগে যাতে কেউ হার না মানে। ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আমাদের, আমাদের সৃষ্টিকর্তা আমাদের যে পরিশ্রম, যে কার্যক্রম, যে আহ, চেষ্টা প্রচেষ্টা, সেটার সমানুপাতিক ফল দেয়। ঠিক আছে। তো আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।